বারবার বলছি এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে। এই ধরনের প্রশ্নের পুরো বন্যা বইয়ে দিয়েছি আমি পুরো ভিডিওটার মধ্যে। এভাবে আমি তোদের আজকে ডিটেলসে পড়িয়ে দেবো, তারপরে আর কোনো কথা হবে না। এক চান্সে একবারে সাটাকসে ঘটের মধ্যে ঢুকে যাবে। টেস্ট ওরিয়েন্টেড এমন ভাবে পড়িয়ে দেবো পুরো টেস্ট কাঁপবে, মিলিয়ে নিবি কথা আমার। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল 12টা পাস ল্যাবের ভেতরে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আজকে কিন্তু যেরকম ভাবে তোদের অত্যন্ত বেশি ডিমান্ড ছিল যে দাদা ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার, দাদা ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে রিভিশন করিয়ে দাও, রিভিশন করিয়ে দাও, রিভিশন করিয়ে দাও, চারিদিক থেকে ফোন করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, কমেন্ট করে, চারিদিক থেকে শুধু বলছিল সবাই করিয়ে দাও করিয়ে দাও করিয়ে দাও। চলে এসেছি, কিচ্ছু সমস্যা নেই, যা বলবি হয়ে যাবে, কোনো ব্যাপার না, সবকিছু ফ্রি অফ কস্ট। শুধু তোদের থেকে একটা জিনিস আমি চাইছি, সেটা হলো ভালো করে পড়াশোনা কর। কারণ আমি যা ভাবে পড়িয়ে দেবো, যা করিয়ে দেবো, তার বাইরে এটুকু তো আমি গ্যারেন্টি দিয়ে তোরা দেখে নিয়েছিস আমার কথার দাম আছে, যে তার বাইরে কিন্তু কিছু আসছে না। সেকেন্ড সামেটিভেও আসেনি, এত জেলার সব প্রশ্ন মিলিয়ে দিয়েছি, তোদের টেস্ট পরীক্ষাতেও আসবে না, তোদের মাধ্যমিকেও আসবে না। শুধু একটাই দাবি, ভালো করে পড়, ভালো করে পড়াশোনাটা চালিয়ে যা। আমি যা দিচ্ছি সেগুলোকে ভালো করে করতে থাক, বারবার রিগারাসলি থরলি প্র্যাকটিস করতে থাক। কারণ ওই থরলি প্র্যাকটিসই, আগেও বলেছি, ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরিয়ে আসবে। ছুঁচোয় তোরা ঢুকবি, দেখবি ফাল হয়ে বেরিয়ে এসেছি। সেই জন্যে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের পার্ট 1। ঠিক আছে, টোটাল দুটো পার্টে আসবে, দুটো পার্টেই কিন্তু পুরো আমরা কেল্লা ফতে করে বেরিয়ে চলে যাব, পুরো বাজিমাত করে চলে যাব, এবং এমন ভাবে পড়বো যার ফলে আর কোনো এই চ্যাপ্টারে যার যত বড় আর যত ছোটই সমস্যা থাকুক না কেন, আর কিচ্ছু কোনো দিন একটা প্রবলেমও হবে না। এটুকু আমার দাদা হিসেবে এখান থেকে চ্যানেলে দাঁড়িয়ে তোদের কাছে ব্ল্যাঙ্ক চেকে গ্যারেন্টি দিয়ে দিলাম যে একবার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখে নিস, তোদের আর কোনো সমস্যা থাকবে না। এবং দেখতেই পাচ্ছিস টেস্ট রিভিশন সিরিজ মানে টেস্ট ওরিয়েন্টেড এমন ভাবে পড়িয়ে দেবো পুরো টেস্ট কাঁপবে, মিলিয়ে নিবি কথা আমার। তো প্রথম আমাদের যে পার্টটা পড়তে হবে চ্যাপ্টারের মধ্যে, সেটা হলো উদ্ভিদের চলন আর গম। সাধারণত একদম প্রথমে যে ধর্মটা আমাদের দেখতে হয়, বেশ কিছু ধর্ম আছে এবারে উদ্ভিদের মধ্যে। যেমন সংবেদনশীলতা। দাদা সংবেদনশীলতা মানে কি? যেমন ধর আমাকে কেউ ডাকলো হাত দিয়ে কাঁধে, হ্যাঁ ভাই বল। তো ধর পেছন থেকে কেউ চুল টেনে ধরলো, কোনো একটা বন্ধু, কি আছে চুল টানছিস কেন? মা ডাকলো, সাড়া দিলাম। মা ডাকলো না, সাড়া দিলাম না, মা এসে মারলো, এটাও সংবেদনশীলতা। এই যে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য বাহ্যিক বা আভ্যন্তরীণ যে বিভিন্ন ধরনের যে উদ্দীপনা, সেটা বাহ্যিকও হতে পারে, সেটা আভ্যন্তরীণও হতে পারে। বাহ্যিক বলতে এই যে বিভিন্ন ধরনের ডাকা ডাকি, এগুলো হলো বাহ্যিক। আর আভ্যন্তরীণ মানে হলো আমাদের এই যে হরমোনাল বিভিন্ন ধরনের সমন্বয় সাধন হচ্ছে, তার মাধ্যমে উদ্ভিদ যে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে একটা সমন্বয় সাধন করার চেষ্টা করে, যার সাহায্যে সে সাড়া প্রদানের মাধ্যমে সেই পরিবর্তিত পরিবেশের মধ্যে বেঁচে থাকে, সেটাকেই বা সেই ধর্মটাকে আমরা বলি সংবেদনশীলতা। আমাদের যদি আমরা জড়ো হতাম, যেমন এই টিভিটাকে যদি আমি বলি ভাই, এ ভাই একটু ওঠো না, একটু হেঁটে দেখা না, এ ভাই একটু নড় না, এ ভাই একটু কথা বল না, করবে না। কেন? কারণ এই একটা জড় পদার্থ। কিন্তু আমাকে যদি এখন বাইরে থেকে কেউ ডাকে, সময় একটু শোন, খুব দরকার, একটা ইমিডিয়েট কাজ, তাহলে আমাকে তখন যেতে হচ্ছে। এই যে আমি পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মানিয়ে যে বেঁচে থাকার জন্য যে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যে বিভিন্ন ধরনের চারিপাশ থেকে যে উদ্দীপক গুলো আসছে, বাহ্যিক হতে পারে, আভ্যন্তরীণ হতে পারে, সেগুলোর সাথে মানিয়ে যে আমি চালিয়ে যাচ্ছি আমাদের বেঁচে থাকার যে প্রচেষ্টা, সেই ধর্মটাকে আমরা বলি সংবেদনশীলতা। যেমন লজ্জাবতীর মধ্যে আমরা দেখতে পাই, লজ্জাবতীর ক্ষেত্রে কি হয়, আমরা যদি গাছের পাতায় হাত দিয়ে দিই, সঙ্গে সঙ্গে পাতার যে পত্রগুলো রয়েছে, ছোট 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 যে গঠনগুলো রয়েছে, সেগুলো ঝটপট ঝটপট মুড়ে যাবে না? ততক্ষণ পর্যন্ত খোলা ছিল, যখনই হাত দিলাম এরকম করে মুড়ে গেল, আবার কিছুক্ষণ পরে ধীরে 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 আবার এরকম খুলে গেছে। কেন এরকম হলো সেটাও আমরা পড়বো। তার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে আমরা যে চলন দেখতে পাই, উদ্ভিদের যে কাণ্ডটা সেটা আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে, উদ্ভিদের যে মূলটা সেটা মাটির মধ্যে অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে, আলোর বিপরীতে বৃদ্ধি পাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের সংবেদনশীলতা আমরা উদ্ভিদের মধ্যেও দেখতে পাচ্ছি, সেটা চাপ, তাপ, ঘর্ষণ, যান্ত্রিক আঘাত বা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, সেগুলোর উপরে ভিত্তি করেও আমরা উদ্ভিদের ক্ষেত্রে সংবেদনশীলতা ধর্ম পরিষ্কার ভাবে দেখতে পাই। যেমন কেমোট্যাকটিক চলনের মধ্যে দেখতে পাচ্ছি, কেমোন্যাস্টিক চলনের মধ্যে দেখতে পাচ্ছি, কেমোট্রপিক চলনের মধ্যে দেখতে পাচ্ছি, প্রত্যেকের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। কেন? কারণ উদ্ভিদের মধ্যে প্রাণ আছে। কে পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। উনি একজন মহান বিজ্ঞানী, যিনি বিভিন্ন ধরনের যন্ত্রের মাধ্যমে, রেজোন্যান্ট রেকর্ডার, ক্রেস্কোগ্রাফ, ইলেকট্রিক প্রোব, এই সমস্ত যন্ত্রগুলোর মাধ্যমে উনি দেখিয়েছিলেন যে উদ্ভিদের যে প্রাণ আছে, এবং সেই প্রাণটা তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছিলেন। বোঝা গেছে একদম?
চলো তাহলে পরের টপিকে কি বলা হচ্ছে, পরের টপিকে বলা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক সাধারণত দু ধরনের হয়, একটা বাহ্যিক হতে পারে, একটা আভ্যন্তরীণ হতে পারে। বাহ্যিক মানে কি? বাহ্যিক মানে হলো ধরে নে একটা লতানো উদ্ভিদ রয়েছে, এবার এই লতানো উদ্ভিদটাকে যদি লতিয়ে লতিয়ে উঠতে হয় তার জন্য একটা অবলম্বন লাগবে, একটা সাপোর্ট লাগবে। এবার এই সাপোর্টটা যদি না থাকে, এবার এই সাপোর্টটা যদি এর কাছে না থাকে তাহলে এ কি বেয়ে উঠতে পারবে? তাহলে এই যে বাহ্যিক একটা উদ্দীপক পেল, তার ফলে এই যে আকর্ষণটা ছিল, এই আকর্ষণটা কি করলো? এই আকর্ষণটা একে উপরের দিকে বৃদ্ধি পেতে সাহায্য করলো, এটাকে বলা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। আর আভ্যন্তরীণ মানে কি? আভ্যন্তরীণ মানে হলো এই যে উদ্ভিদের দেহের ভেতরের দিকে বিভিন্ন ধরনের যে হরমোন রয়েছে, যেমন অক্সিন হরমোন রয়েছে, সাইটোকাইনিন রয়েছে, জিববেরেলিন রয়েছে, এরা কি করে? এরা উদ্ভিদের দেহের আভ্যন্তরে বিভিন্ন ধরনের যে সমস্ত কার্যকলাপ রয়েছে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, সেগুলোকে সম্পন্ন করতে এবং বৃদ্ধির উদ্দীপনার যোগান দিতে সাহায্য করে থাকে। যেমন আমরা এই যে দেখি না, কোনো একটা উদ্ভিদে যে অগ্রভাগটা রয়েছে বা যে অগ্রমুকুলটা রয়েছে সেটা উপরের দিকে কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে অগ্রভাগে অ দিয়ে শুরু হচ্ছে, আর অগ্রভাগের যে অ সেটা দিয়ে অক্সিনও শুরু হচ্ছে। তার মানে আমরা বলতেই পারি যে উদ্ভিদের এই যে অগ্রভাগ, সেই অগ্রভাগে যেহেতু অক্সিন নামক একটা হরমোন থাকে, সেই জন্যই উদ্ভিদ সাধারণত সামনের দিকে বা উপরের দিকে বা যেদিকে সূর্য থাকে সেদিকে বৃদ্ধি পাচ্ছে, বলতেই পারি আমরা। এছাড়া উদ্ভিদের দেহের ভেতরে বিভিন্ন ধরনের হরমোন আছে, অক্সিন আছে, সাইটোকাইনিন আছে, জিববেরেলিন আছে। এরা কি করে? এরা সাধারণত উদ্ভিদের দেহের ভেতরে রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে, মানে রাসায়নিক সমন্বয় সাধন করতে সাহায্য করে। বিভিন্ন ধরনের কোষের মধ্যে যে সমস্ত জৈবনিক ক্রিয়া প্রক্রিয়া, সেগুলোর মধ্যে সমন্বয় সাধনে সাহায্য করে থাকে। তারপরে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং উদাহরণ সহ জিজ্ঞাসা করে থাকে। প্রশ্নটা তোমাদের আমি উত্তর পুরো রেডি করে দিয়েছি। এরকম ভাবে কোথাও পাবি তুই বলতো? নিজের বুকে হাত রেখে বলতো, এরকম ভাবে গুছিয়ে পুরো পেডের থেকেও পেডের বাবা হিসেবে করিয়ে দিচ্ছি, এমন করিয়ে দিচ্ছি, এমনকি উত্তর অব্দি এখানে আমি ক্লাসের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে দিচ্ছি। কোথাও পাবি? কারণ তোদের একটা কর্তব্য হলো যে প্রচুর পরিমাণে চ্যানেলটাকে শেয়ার করে দেওয়া এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেওয়া। কারণ যারা নতুন দেখছিস তারাও মনে রাখবি, এই চ্যানেলে আমি যেভাবে তোদেরকে জীবন বিজ্ঞান পড়াতে শুরু করেছি, যেভাবে লাইফ সায়েন্সের আমি প্রতিজ্ঞা করেছি, তোদেরকে আমি যতক্ষণ না 100 থেকে 99 98 পাওয়াচ্ছি, ততক্ষণ আমি কিন্তু থামবো না। আমি থামবো না, বারবার বলেছি। এবং এমন ভাবে পড়িয়ে দেবো তোদের বড় বড় এলিট ক্লাসের পেড ব্যাচ ফেল করে যাবে। তাহলে ভাবতো আমি যদি পেড ব্যাচ লঞ্চ করতাম তাহলে কি পরিমাণে আমি সেখানে জিনিসপত্র ঢালতাম। যদি নন পেড ব্যাচে এত কিছু থাকে, তাহলে পেড ব্যাচে আমি কি পরিমাণে জিনিসপত্র দিতাম। আমার কিছুই নেই, আমি ইউটিউবেই পড়াই। তাহলে ভাব, শুধু ভেবে দেখ, পাগল হয়ে যেতিস তোরা, পাগল। তো প্রথম এখানে বলা হচ্ছে উদ্ভিদেরা কিরূপে পরিবেশের পরিবর্তন অনুভব করে এবং উদাহরণের সাহায্যে সেই সাড়া প্রদানের পদ্ধতিটি ব্যাখ্যা করে দেখা। আগে একটা বেসিক জিনিস হচ্ছে, এখানে বলেছে উদ্ভিদেরা কিরূপ পরিবেশের সঙ্গে পরিবর্তন অনুভব করছে। সাধারণত আমরা দেখতে পাই যে জীবেরা যেরকম ধর ডাকলে সাড়া দিতে পারে, বা জীবেরা কোনো একটা জায়গায় চলন গমন করে সেই সাড়ার সঙ্গে একদম সাক্ষাৎ করে একদম সেই স্পটেই অন দা স্পটেই একদম জিনিসটাকে সলভ করে আসতে পারে, বা পরিবেশের সঙ্গে একটা সাদৃশ্যতা বা একটা সমন্বয় তৈরি করতে পারে, সেটা কিন্তু উদ্ভিদ সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি পারছে না। আমাকে তার ডাকলো, আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম। আমার ধর রোদ লাগছে, আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম। কিন্তু উদ্ভিদ পারবে না। উদ্ভিদকে যদি আমি রেখে দিই কোনো একটা জায়গায়, উদ্ভিদ ধীরে 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 সূর্যের দিকে বাড়বে। উদ্ভিদ এরকম ব্যাপারটা না, আজকে রাখলাম কালকে 1 মিটার 2 মিটার বেড়ে গেছে, এরকম ব্যাপারটা না। সেই জন্য উদ্ভিদের মধ্যেও আমরা সংবেদনশীলতা দেখতে পাই, কিন্তু সেটা জীবেদের মতো অতটা ফাস্ট নয়। কিন্তু এই সংবেদনশীলতায় উদ্ভিদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই তাড়াতাড়ি হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি স্পর্শ করি তাহলেই হচ্ছে। কোন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্পর্শ করলেই হয়ে যাচ্ছে? যেখানে লজ্জাবতী রয়েছে। লজ্জাবতী কি হয়? লজ্জাবতী যে কোনো ধরনের উদ্দীপক আমরা যদি এই পাতার উপরে স্পর্শ করি, আমার কাছে যদি থাকতো আমি দেখাতাম লাইভ গাছ, যদি ফট করে আমরা এখানে স্পর্শ করে দিই, গাছের পাতাগুলো কি হবে? সমস্ত ছোট্ট ছোট্ট হয়ে পত্রগুলো মুড়ে যাবে। পত্রগুলো সমস্ত মুড়ে যাচ্ছে। কেন মুড়ে যাচ্ছে সেই ব্যাপারটা এবারে ভালো করে বলছি। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, যে পত্র কেন মুড়ে যাচ্ছে, এবং এই কনসেপ্টটায় 99% ছেলেমেয়েরা পুরো নীল বাট্টে সান্নাটা কিচ্ছু জানে না ভালো করে। ভালো করে দেয়। আমি এখানে এই যে পত্রগুলো রয়েছে, পত্রকে হাত দিলাম, ঠিক আছে, নো প্রবলেম, ইটস ওকে। কিন্তু যখন এই পত্রকে আমি হাত দিচ্ছি, হাত দেওয়ার ফলে এই যে আমি এখানে স্পর্শ করলাম, স্পর্শের যে উদ্দীপনা সেটা চলে গেল কোথায়? পত্রমূলের এই যে পালভিনাস নামক বা উপাদান কোষ আছে, পত্রমূলের গোড়ার যে স্ফীতমত কোষ, সেই স্ফীত কোষের মধ্যে চলে গেল। এবার যখনই এই স্ফীত কোষের মধ্যে
পত্র রসটা চলে গেল, মানে সরি যে উদ্দীপনাটা আছে সেই উদ্দীপনাটা যখনই চলে গেল, তার ফলে কি হচ্ছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপাদান, এই উপাদান থেকে যে তরলটা ছিল সেই তরলটা পুরো শুষে গেল। শুষে কোথায় চলে গেল, এই যে মাঝখানের যে চ্যানেল নালিকা তন্ত্র, সেই নালিকা তন্ত্রের মাধ্যমে সেটা ড্রেন আউট হয়ে গেল, সেটা বেরিয়ে গেল। এবার বেরিয়ে যাওয়ার ফলে কি হবে, এদের ভেতরে তো জল ছিল, এদের ভেতরে তো সাইটোপ্লাজম ছিল, এবার সেটা যদি বেরিয়ে যায় দুটো বেলুনের ভেতর থেকে, বেলুন দুটো কি হবে, চুপসে যাবে। তো এবার যখন বেলুন দুটো চুপসে যাচ্ছে, এই দেখ বেলুন দুটো চুপসে গেল, উপাদানের কোষ দুটো চুপসে গেল, তখন কি হচ্ছে, পত্রক দুটো ভেতরের দিকে বন্ধ হয়ে যাচ্ছে। কেন, কারণ পত্রক খোলা রাখার জন্য যে উপাদান, সেই উপাদান থেকে সম্পূর্ণরূপে আমরা দেখতে পাচ্ছি যে রসটা বেরিয়ে গেছে। আবার ধীরে 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 যখন রসটা এদের দুজনের মধ্যে ফিল হবে, তখন কি হবে, আবার সেটা আগের এই অবস্থায় ফিরে চলে আসবে, না পত্রকগুলো আবার আগের মতো খুলে যাবে। এবার সেটা হতে কিছুক্ষণ টাইম লাগে, কারণ আমরা তো টাচ করেছি। টাচ করার ফলে কি হয়েছে, ধীরে ধীরে উদ্দীপনাটা এই উপাদানের কোষ থেকে জলটাকে বের করে নিয়ে কোষের উদ্ভিদের ভেতরের দিকে চলে গেছে। এবার যেহেতু চলে গেছে, তার ফলে কি হয়েছে, কোষ দুটো সংকুচিত হয়েছে। সংকুচিত হওয়ার ফলে কি হয়েছে, ধীরে 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 পত্রগুলো সংকুচিত হয়ে গেছে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপনা শো করে থাকে। আবার আরেকটা মজার বিষয় আমরা দেখতে পাই, বনচাঁড়াল নামক একটা উদ্ভিদ রয়েছে, যেটাকে বলা হয় ভারতীয় টেলিগ্রাফ বা ইন্ডিয়ান টেলিগ্রাফ প্ল্যান্ট অথবা ডেসমোডিয়াম গাইল্যান্স। আর লজ্জাবতীর ক্ষেত্রে তোমরা মনে রাখবে ওর বিজ্ঞানসম্মত নামটা হলো মিমোসা পুডিকা। মিমোসা পুডিকা, দেখো লেখা আছে মিমোসা পুডিকা। এবারে যতটুকু তোমাদের বললাম, এই যে 3 নাম্বারের জন্য এতটুকু লিখবে, তার সঙ্গে সঙ্গে এইটা লিখবে, তার সঙ্গে সঙ্গে এইটা লিখবে, দুটো উদাহরণ লিখবে 3 নাম্বারের জন্য। যেমন বলছি করবে, শুধু জাস্ট করবে, অত অত মাথা খাটাবে না, সবসময় অত মাথা খাটানোর দরকার নেই। 3 নাম্বারের জন্য এইটা ওইটা সেটা অত মাথা খাটাবে না, আমি তো জানি কি করাচ্ছি, শুধু করে নেবে, জাস্ট করে নিবি, নাম্বার হয়ে যাবে। আমি এটুকু বলে দিতে পারি, করে নিবি, নাম্বার হয়ে যাবে। কেন হয়ে যাবে সেটা পরে বলবো, সেটা আরো মজার বিষয়। এবারে আমরা এই যে ভারতীয় টেলিগ্রাফ প্ল্যান্ট, সেখানে কি হচ্ছে, সেখানে এই যে দুটো পত্রক, এই যে দুটো ছোট ছোট পত্রক, এরা কন্টিনিউয়াসলি একবার উপরের দিকে একবার নিচের দিকে, একবার উপরের দিকে একবার নিচের দিকে, এরকম কন্টিনিউয়াসলি সেই ডানার মতো এরকম 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 করেই যাচ্ছে। এবার এটা সাধারণত কিসের জন্য হয়, প্রকরণজনিত রসস্ফীতির তারতম্যের জন্য হয়। এবার এই প্রকরণজনিত রসস্ফীতির তারতম্যের ফলে একটা অটোনমিক মুভমেন্ট আমরা দেখতে পাই। অটোনমিক মানে হলো নিজের ছন্দে স্বতঃস্ফূর্তভাবে মুভমেন্ট করে, কারণ এখানকার যে মুভমেন্টটা সেটা কিন্তু আমি দায়ী নই তার জন্য, কোনোভাবেই নয়। কিন্তু লজ্জাবতীর ক্ষেত্রে যে মুভমেন্টটা আমরা দেখতে পেয়েছিলাম, তার জন্য আমি দায়ী ছিলাম, কিন্তু এর ক্ষেত্রে আমি দায়ী নই। কেন দায়ী নয়, কারণ এদের ভেতরে রসস্ফীতির তারতম্যের জন্য অটোমেটিক্যালি পত্রক দুটো একবার উপরে ওঠে একবার নিচে নামে, একবার উপরে ওঠে একবার নিচে নামে। এবার এই যে উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, এটাকেও আমরা বলতে পারি এক ধরনের চলন। কেন, কারণ এখানে তো স্বতঃস্ফূর্তভাবে উদ্ভিদ সেটা সম্পন্ন করছে নিজের দেহের ভেতরে প্রকরণজনিত চলন বা রসস্ফীতি তারতম্যের জন্য। অনেক সময় জিজ্ঞাসা করে প্রকরণজনিত চলনের উদাহরণ দাও, ডাইরেক্ট বনচাঁড়াল উদ্ভিদ বা ভারতীয় টেলিগ্রাফ প্ল্যান্ট যখনই জিজ্ঞেস করবে, প্রকরণজনিত চলনের উদাহরণ দাও, তখনই বলবে বনচাঁড়াল উদ্ভিদ বা ভারতীয় টেলিগ্রাফ প্ল্যান্ট বা ডেসমোডিয়াম গাইল্যান্স। ব্যাস, চোখ বন্ধ করে এগিয়ে যা, কিচ্ছু লাগবে না, আর ঝিঙ্কু হয়ে যাবে সব। তারপরে আমাদের প্রখ্যাত বিজ্ঞানী, মহান বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু সম্পর্কে একটুখানি জানতে হবে, তোমাদের টেক্সট বুকের মধ্যেও রয়েছে। উনি সাধারণত ভারতীয় যে উদ্ভিদ বিদ্যার মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছিলেন। সেগুলো প্রথমত উনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদের মধ্যে প্রাণ আছে। ওনার যুগান্তকারী যে আবিষ্কারগুলো, সেই আবিষ্কারগুলোর মাধ্যমে উদ্ভিদ যে সংবেদনশীলতা দেখায় বা উদ্ভিদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের রিদমিসিটি, কন্ডাক্টিভিটি, কন্ট্রাক্টিলিটি, এই ধরনের যে ধর্মগুলো রয়েছে, এই ধর্মগুলো যে উনি প্রমাণ করেছিলেন, সেগুলো কিন্তু এই বিভিন্ন ধরনের যন্ত্রকে ব্যবহার করার মাধ্যমে করেছিলেন। যেমন ক্রেস্কোগ্রাফ যন্ত্র আছে, এটা হলো ক্রেস্কোগ্রাফ, রেজোন্যান্ট রেকর্ডার আছে, ইলেকট্রিক প্রোব আছে, এরকম বিভিন্ন ধরনের যন্ত্রের মাধ্যমে উনি উদ্ভিদের যে বৃদ্ধি পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেছিলেন, উনি সংবেদনশীলতা পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেছিলেন। উনি উদ্ভিদের যে প্রাণ আছে সেটা পরীক্ষা করার জন্য বা সেটা প্রমাণ করার জন্য যত ধরনের যন্ত্র হয় সব কটা যন্ত্র কিন্তু উনি আবিষ্কার করেছিলেন, এবং সেই যন্ত্রগুলোর মাধ্যমে উনি পরীক্ষা করে দেখিয়েছিলেন এবং 100% প্রমাণ করে দেখিয়েছিলেন যে হ্যাঁ, উদ্ভিদের প্রাণ আছে,
উদ্ভিদের প্রাণ আছে, উদ্ভিদ কোনো নির্জীব পদার্থ নয়, উদ্ভিদ কোনো নির্জীব বস্তু না, এবং উনি এই তিনটে ধর্মকে প্রথম প্রমাণ করে দেখিয়েছিলেন। এবং আমি বলে দিচ্ছি, যেভাবে আমি পড়িয়ে দিচ্ছি এভাবে ইউটিউবে কোথাও পাবে না। আমি দুদিন আগে ইউটিউবে এই টপিকটার উপরে একটুখানি ঘেঁটে রিসার্চ করে দেখছিলাম যে কেমন কি ভিডিও রয়েছে, তেমন কোনো ভিডিও নেই কোয়ালিটি কন্টেন্টের। যেভাবে আমি তোদের আজকে ডিটেলসে পড়িয়ে দেবো, তারপরে আর কোনো কথা হবে না, এক চান্সে একবারে সাটাকসে ঘটের মধ্যে ঢুকে যাবে, কোনো কথা হবে না, পুরো ফাটাফাটি হবে তোদের পরীক্ষা, দেখে নিবি। তো উনি ওই বিভিন্ন ধরনের যে যন্ত্রগুলো আছে সেগুলোকে ব্যবহার করার মাধ্যমে তিনটে যে ধর্ম সেটাকে প্রমাণ করেছিলেন। প্রথমত হলো ফটোন্যাস্টিক চলন, মানে এই যে লজ্জাবতী গাছের পাতা যে আমরা স্পর্শ করছি তার ফলে যে পত্রগুলো তৎক্ষণাৎ যে বন্ধ হয়ে যাচ্ছে, সেটা উনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে হ্যাঁ, সেই সময় আমরা যে ফট করে স্পর্শটা করলাম তার ফলে ফট করে মরে গেল, আবার কিছুক্ষণ যদি রেখে দিই তাহলে ধীরে 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 আবার তারা নিজেদের ছন্দ ফিরে পাচ্ছে এবং সেটা আবার পরবর্তী আগের মতোই খুলে যাচ্ছে। তারপরে যেটা চলে আসে রিদমিক মোশন। রিদমিক মোশন মানে কি, বা রিদমিসিটি দিয়েও দিতে পারে। তার মানে কি, এই যে বনচাড়াল, বনচাড়ালের মধ্যে আমরা দেখলাম না পাশের যে পত্রক দুটো টুই 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 করে নড়েই যাচ্ছে, কেন? কারণ তাদের নিজেদের মধ্যে রসস্ফীতির তারতম্যের জন্য তারা নিজে থেকেই প্রকরণজনিত চলন দেখায়, এবং সেই চলনের ফলে দেখা যাচ্ছে যে বনচাড়ালের সাইডের পত্রক দুটো কন্টিনিউয়াসলি পর্যায়ক্রমে একবার উপরে ওঠে একবার নিচে নামে, একবার উপরে ওঠে একবার নিচে নামে, টুক 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 করে এরকম করতেই থাকছে একটা নির্দিষ্ট ছন্দে। এটাকেই আমরা বলে থাকি রিদমিসিটি বা রিদমিক মোশন। আরেকটা যেটা উনি পরীক্ষা করে দেখিয়েছিলেন সেটা হলো কন্ডাক্টিভিটি। একটা হয়ে গেল ফটোন্যাস্টিক চলন, একটা হয়ে গেল রিদমিক মোশন, আর একটা হয়ে গেল কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটির মধ্যে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে উদ্ভিদের যে চলনের সাথে তড়িতের পরিবহনের একটা সম্পর্ক রয়েছে, সেটা উনি বিভিন্ন ধরনের যে উদ্ভিদ ছিল, যেমন বলেন চন্দ্রমল্লিকা, বট ইত্যাদির যে কর্টেক্স অঞ্চল রয়েছে সেই কর্টেক্স অঞ্চলের সঙ্গে যুক্ত করেছিলেন, এবং সেখান থেকে উনি বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়েছিলেন, এবং বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে আচার্য জগদীশ চন্দ্র বসু তার যে আবিষ্কৃত যে কেসকোগ্রাফ নামক যে যন্ত্র, সেটার মাধ্যমে প্রত্যেকটা উদ্ভিদের একটা বৃদ্ধির পরিমাপ যন্ত্র হিসেবে আবিষ্কার করে উনি প্রতি সেকেন্ডে 1 ইঞ্চির 1 লাখ ভাগের 1 ভাগ পরিমাপ করা সম্ভব করে উনি দেখিয়েছিলেন। তাহলে ভেবে দেখ কতটা মাইনিউট। 1 সেকেন্ড মানে হয়ে গেল 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের মধ্যে উনি 1 ইঞ্চি যদি এতটুকু ধরে নিই, 1 ইঞ্চিকে যদি 1 লাখ ভাগ করি, তার মধ্যে 1 ভাগকে পরীক্ষা করার মতো বা মাপার মতো এই যন্ত্রের ক্ষমতা ছিল। আজ থেকে কত বছর আগের কথা, সেই সময় উনি এই ধরনের অ্যাডভান্স যন্ত্র আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে আমরা উদ্ভিদের বৃদ্ধিকে পরিমাপ করতে পেরেছি এবং কন্ডাক্টিভিটিকে পরিমাপ করতে পেরেছি, যে উদ্ভিদ সেই তড়িৎ পরিবহনের সাথে বা বিভিন্ন ধরনের যে স্পন্দন রয়েছে সেগুলোর সাথে কিভাবে রেসপন্স করছে, কিভাবে সংবেদনশীলতা দেখাচ্ছে। কারণ আচার্য জগদীশ চন্দ্র বসুর মূল লক্ষ্যই ছিল যে উদ্ভিদের সংবেদনশীলতা আছে কি নেই। কোন একটা জড় বস্তু, যেমন এই টিভি, আমার একে যদি থাবড়াও মেরে দিয়ে আমাকে কিচ্ছু বলবে না, আমাকে কিচ্ছু করবে না, একে যদি আমি চুমো খেয়ে দিই দুটো, আমি তাও কিছু বলবে না। কেন বলবে না? কারণ এর কোনো প্রাণই নেই, এর কোনো সংবেদনশীলতাই নেই। কিন্তু এটা যদি একটা উদ্ভিদ হতো, বা এটা যদি কোনো একটা মানুষ হতো, আমি যদি তাকে ঠাস করে একটা চড় মেরে দিতাম বা গলা জড়িয়ে বলতাম, না ভাই তুই খুব ভালো, তুই এরকম ভাবে এগিয়ে যা, সে তো আনন্দ পেতো বা সে তো দুঃখ পেতো। দুটো আমার আলাদা আলাদা রেসপন্সে। কেন? কারণ তাদের মধ্যে সংবেদনশীলতা আছে। সেটাই আচার্য জগদীশ চন্দ্র বসু দেখাতে চেয়েছিলেন, আর কিচ্ছু বলেননি। উনি বলেছিলেন উদ্ভিদের প্রাণ আছে, না হলে প্রাণ না থাকলে কোনো একটা জিনিস বাড়তে পারে না, কোনো একটা জিনিস এত ডালপালা ছড়িয়ে বিস্তার করতে পারবে না নিজে। বোঝা গেছে একদম? তারপরের টপিকে চলে এবারে হলো চলন কাকে বলে। চলনটা কাকে বলছে টাকা, যেভাবে আমি দিয়ে রেখেছি পুরো কিন্তু তোদের জন্য একদম কোশ্চেন অ্যান্সার ফরম্যাটেই দেওয়া আছে, কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু তোদের হবে না, কোনো সমস্যা তোদের কিন্তু হবে না। এবারে চলনের ক্ষেত্রে কি হয়, যখন ধর কোনো একটা জীব স্বতঃস্ফূর্ত ভাবে বল বা উদ্দীপকের প্রভাবে বল, যখন নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে শুধুমাত্র সঞ্চালন করছে, কিন্তু সে নিজের স্থান পরিবর্তন করছে না। যেমন ধর আমি এই যে মুভমেন্ট করছি, এটা চলন না গম? এটা স্বতঃস্ফূর্ত ভাবে হোক বা উদ্দীপকের প্রভাবে হোক, মানে নিজে থেকে হোক বা আমি তোদের জন্য হোক, কোনো না কোনো কারণে তো একটা মুভমেন্ট করছি। তাহলে এই যে মুভমেন্টটা, এটাকে আমরা কি বলবো? চলন না, এটাকে আমরা বলবো গমন। কেন? কারণ এখানে স্বতঃস্ফূর্ত ভাবে বল বা উদ্দীপনার প্রভাবে বল, আমি কিন্তু নিজের স্থান পরিবর্তন করছি। এই যে হাঁটা চলা করছি, তার ফলে কি হচ্ছে? তার ফলে আমার স্থান পরিবর্তন হচ্ছে, একবার ওখানে যাচ্ছি, একবার ওখান থেকে এখানে আসছি, এরকম ভাবে মুভমেন্ট হচ্ছে। কিন্তু এটা যদি চলন হতো, চলন মানে এই যে আমি স্টিফ দাঁড়িয়ে গেলাম, এবার স্টিফ দাঁড়িয়ে গিয়ে এই যে হাত পা আমি এবারে নাড়াতে শুরু করেছি, এটাকে বলা হয় চলন। কেন? কারণ এখানে আমরা বলতে পারি যে স্বতঃস্ফূর্ত ভাবে অথবা উদ্দীপনার প্রভাবে যখন কোনো একটা জীবের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হচ্ছে, কিন্তু সেই জীবের স্থান পরিবর্তন হয় না, স্থান বাবু পরিবর্তন হচ্ছে না,
তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো চলন। যেমন উদ্ভিদের মধ্যে আমরা চলন দেখতে পাই না গমন দেখতে পাই? মোস্ট অফ দা টাইম 99% আমরা চলন দেখতে পাই, কারণ উদ্ভিদ আমাদের মতো এরকম এরকম করে হেঁটে দৌড়ে এরকম করে ঘুরে বেড়াতে সম্ভব না। উদ্ভিদ একটা জায়গায় মাটির মধ্যে শিকড় বাকড়ের মাধ্যমে পুরো টাইটলি আটকে থাকে এবং সেই জন্যই ওদের মধ্যে আমরা চলন দেখতে পাই। কিন্তু আবার কিছু কিছু উদ্ভিদ নামক শৈবাল রয়েছে, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ওদের মধ্যে আমরা গমন দেখতে পাই। কেন? কারণ তাদের মধ্যে কিছু গমনাঙ্গ রয়েছে, সেই জন্য। সেগুলো আমরা পরে পড়ব। যেমন এখানে এই ছবিটার মধ্যে যদি লক্ষ্য করিস, পরিষ্কার বুঝতে পারবি, যখন সূর্যটা একদম মাথার উপরে ছিল তখন উদ্ভিদরা সোজা একদম বৃদ্ধি পাচ্ছে, উপরের দিকেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই সূর্যটাকেই আবার যখন ঢেকে দেওয়া হলো একটা বর্ডারের মধ্যে, এবং শুধুমাত্র এই যে ঘরের এই যে একটা জানলা, এই জানলা দিয়ে যখন শুধুমাত্র আলোটা ঢুকছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ কিন্তু এই জানলার দিকেই বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ এই জানলা দিয়েই তো সূর্যের আলোটা ঢুকছে। সেই জন্য আমরা বলতেই পারি উদ্ভিদের মধ্যে আমরা চলন দেখতে পাই। কেন? কারণ উদ্ভিদ কি এখান থেকে গাছটাকে তুলে নিয়ে টুক করে এখান থেকে ঝাঁপ মেরে পালিয়ে চলে গেল যে না বাবা আমি যেরকম আগের মতো ছিলাম সেরকমই থাকবো, একদম বুক চিকিয়ে ঘুরে বেড়াবো, এরকম তো ব্যাপারটা না। সেই জন্য উদ্ভিদ কি করলো? উদ্ভিদ ধীরে 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 নিজেকেও ওই আলোর দিকে চলন করালো, আলোর দিকে বেঁকে গেল। এইটা হলো উদ্ভিদের চলন। বা এখানে যদি বলি উদ্ভিদের যে কাণ্ড সেটা হলো সাধারণত অভিকর্ষর বিপরীত দিকে যায়, আর যেটা মূল সেটা অভিকর্ষের দিকে যায়, মানে গ্র্যাভিটেশনাল মাধ্যাকর্ষণ বলের দিকে যাচ্ছে, আর একটা বিপরীত দিকে যাচ্ছে। এবারে তোদের মনে হতে পারে যে দাদা টপটা শোয়ানো আছে বলে, মানে সোজা করে আছে বলে যাচ্ছে না, এটা উদ্ভিদের ধর্মই যে উদ্ভিদের যে কাণ্ড সেটা বিপরীতেই যাবে, উদ্ভিদের যে মূল সেটা দিকেই যাবে অভিকর্ষে। এবার এখানে যদি আমি ছবিটার মধ্যে দেখি, এই ছবিটার মধ্যে কি হচ্ছে, যদি আমি টপটাকে শুয়েও দিই তাহলেও দেখা যাচ্ছে তাও তো মাধ্যাকর্ষণ বলটা নিচের দিকেই তো কাজ করছে রে বাবা, মাটি তো নিচের দিকেই রয়েছে। তখন কি হয়েছে? তখনও দেখ মূলটা অভিকর্ষের দিকে ঘুরে গেছে, কাণ্ডটা অভিকর্ষের বিপরীত দিকে ঘুরে গেছে, যেটা আগেও আমরা দেখতে পাচ্ছিলাম। তাহলে ব্যাপারটা কি হলো? উদ্ভিদ কিন্তু চলন দেখায়, সেটা স্বতঃস্ফূর্ত ভাবে হোক, সেটা উদ্দীপনার প্রভাবে হোক, ডাজেন্ট ম্যাটার। উদ্ভিদ নিজের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন না করে যখন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে সেটাকেই আমরা বলে থাকি সাধারণত চলন। এবারে এই যে চলন রয়েছে সেই চলনটা সাধারণত আমরা অনেকগুলো ছোট ছোট ভাগে পড়ে থাকি। যেমন প্রথম যে ভাগটা রয়েছে সেটাকে বলা হচ্ছে সামগ্রিক চলন। সামগ্রিক চলন মানে হলো যখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা উদ্ভিদ বা উদ্ভিদের দেহের কোনো একটা অঙ্গ যখন সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করছে। এবার তোদের মনে হতে পারে যে দাদা তুমি তো এক্ষুনি বললে যে স্থান পরিবর্তন করবে না, কি হচ্ছে কথাটা? এক্ষুনি তুমি বললে, এক্ষুনি আমার বলছো স্থান পরিবর্তন করে যাবে। ভাই শোন একটুখানি, উন্নত শ্রেণীর যারা উদ্ভিদ রয়েছে তারা তো মূলের সাহায্যে মাটির মধ্যে আটকে থাকে, কিন্তু যে সমস্ত অনুন্নত শ্রেণীর শৈবালকে আমরা উদ্ভিদ হিসেবে ধরছি, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, মিক্সোমাইসেটিস, পাতা শ্যাওলা, এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি সামগ্রিক চলন, এরা তো সাময়িকভাবে স্থান পরিবর্তন করতে পারে, সেই জন্য আমরা এদেরকে বলছি সামগ্রিক চলন। কেন? কারণ সাময়িকভাবে এরা স্থান পরিবর্তনটা করতে পারে। এবার তোদের মনে হতে পারে যে দাদা গমন কেন বললাম না? তার কারণ হলো এরা তো ফ্রিকুয়েন্ট মুভমেন্ট তো করতে পারবে না, যে একবার ইচ্ছা হলো এরম করে চলে গেল, একবার ইচ্ছা হলো এরম করে বেরিয়ে গেল, একবার ইচ্ছা হলো এদিকে চলে এলো, এরম ভাবে তো মুভমেন্টটা পারবে না করতে। তার ফলে এদেরকে আমরা বলছি সামগ্রিক চলন, মানে সমগ্র দেহটাকে নিয়ে এরা চলন সম্পন্ন করেছে। এবারে এই যে সামগ্রিক চলন, এটাকে আমার আরো দুটো ভাগে ভাগ করা হয়, একটা স্বতঃস্ফূর্ত, একটা আবিষ্ট। স্বতঃস্ফূর্ত মানে নামটা শুনে বুঝতে পেরেছি যেখানে উদ্ভিদের দেহের ভেতরের চলনটা উদ্দীপকের কোনো ধরনের সাহায্য ছাড়াই, উইদাউট এনি হেল্প, যখন নিজে থেকেই সম্পন্ন হয়ে থাকে তখনই কিন্তু সেটাকে আমরা কি বলছি, তখনই সেটাকে আমরা বলে থাকি স্বতঃস্ফূর্ত চলন। যখন কোনো একটা উদ্ভিদ বা উদ্ভিদের কোষ যখন স্বেচ্ছায় সেই স্থানটাকে ত্যাগ করে থাকে, বোঝা গেল? মানে গমন করে থাকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। ধর একটা জায়গায় এ ছিল, সেখান থেকে চলে গেল একটা বি নামক জায়গায়, তখনই সেটাকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। এবার এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমি এত ডিটেলে কেন বলছি, তার কারণ হলো এই প্রশ্নগুলোই তোদের মারবে, এই প্রশ্নগুলোই তোদের ফাঁসাবে, এবং ফাঁসিয়ে তোদেরকে পুরো একদম ঝুলিয়ে রেখে দেবে, ঠ্যাং ধরে, পুরো ঠ্যাং ধরে ঝুলিয়ে রেখে দেবে। কেন? কারণ এই প্রশ্নগুলো এমন ঘুরিয়ে জিজ্ঞাসা করে দেবে, পাট করে তোরা পাট করে ফেসে যাবে। এই হলো ব্যাপার। সেই জন্য খুব ভালো করে এই ভাগগুলো বুঝ। তাদের মধ্যে দেখতে পাচ্ছি পাতা শ্যাওলা নামক জলজ উদ্ভিদের দেহের ভেতরে আমরা এই রোটেশন দেখতে পাই। রোটেশনের মধ্যে কি হয়? রোটেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে উদ্ভিদ কোষের ভেতরে যে সাইটোপ্লাজমটা রয়েছে সেটা কন্টিনিউয়াসলি এইরকম গোল 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 করে ঘুরতেই থাকে। তার ফলে কি হয়? তার ফলে একটা কিন্তু মুভমেন্ট তৈরি হচ্ছে। এই মুভমেন্টের ফলে দেখা যাচ্ছে উদ্ভিদটাও কিন্তু একটা জায়গা থেকে একটা জায়গায় সামগ্রিকভাবে রোটেশন বা প্রবাহ গতির মাধ্যমে স্থান পরিবর্তন করতে পারে। অনেক সময় জিজ্ঞেস করা হয় যে রোটেশন বা প্রবাহ গতি কোন উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই? পাতা শ্যাওলা বা হাইড্রিলা নামক যে জলজ উদ্ভিদ, সেই জলজ উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই।
তারপরে এই যে মিক্সোমাইসিটিস, এরা কি করে, এরা আবার অ্যামিবার মতো ক্ষণপথ তৈরি করে, এদের দেহের ভেতরে যে সাইটোপ্লাজমটা আছে সেটাকে তারা এরকম সামনের দিকে এগিয়ে দেয়। তারপরে এই যে সামনের দিকে একটা গঠন তৈরি হয়েছে দেখতে পাচ্ছিস হাতের মতো, পদের মতো, এটাকে আমরা বলে থাকি সাধারণত সিউডোপোডিয়াম। দেখ লেখা আছে সিউডোপোডিয়াম। এবার সিউডোপোডিয়াম তৈরি করার মাধ্যমে কি হয়, সিউডোপোডিয়াম তৈরি করার মাধ্যমে অ্যামিবার গতি দেখা যায়। অ্যামিবা কিরকম মুভমেন্ট করে জানিস, অ্যামিবা ধর এরকম রয়েছে তো, এবার যখন এগোবে অ্যামিবা কি করবে, অ্যামিবা এরকম ভাবে এরকম সামনের দিকে একটুখানি এগিয়ে যাবে, এগিয়ে গেল সামনের দিকে, এবার পেছনের দিক থেকে শ্রিঙ্ক করতে শুরু করবে, মানে পেছনের দিক থেকে সংকুচিত হবে, তার ফলে আলটিমেটলি ওর জায়গাটা এখান থেকে এখানে পরিবর্তন হয়ে যাবে। বোঝা গেল? এই ধরনের মুভমেন্টকে আমরা বলে থাকি অ্যামিবার মতো মুভমেন্ট বা অ্যামিবয়েড গতির মুভমেন্ট। তারপরে ক্ষেত্রে কি বলা হচ্ছে, আবিষ্ট বা ট্যাকটিক চলন, এটা তোদের একটু ডিটেইলসে পড়তে হবে, যেটা এক্ষুনি পড়াবো তোদের। ট্যাকটিক চলনের ক্ষেত্রে কি হয়, বহিস্থ উদ্দীপকের প্রভাবে যখন কোনো একটা উদ্দীপক দেওয়া হচ্ছে, সেই উদ্দীপকের প্রভাবে, উদ্দীপকটা কি হতে পারে, উদ্দীপকটা কোনো ধরনের ধরে নে মাধ্যাকর্ষণ বল হতে পারে, কোনো ধরনের রাসায়নিক পদার্থ হতে পারে, কোনো ধরনের টেম্পারেচার হতে পারে, কোনো আলো হতে পারে। এই যে নির্দিষ্টভাবে আমরা যে প্রত্যেকটা উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের স্থান পরিবর্তন হচ্ছে, তখনই সেটাকে আমরা কি বলি, তখনই সেটাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। যেমন আমরা দেখতে পাই যে এই যে বিভিন্ন ধরনের, এক্ষুনি আমি তোদেরকে বলছিলাম যে ক্ল্যামাইডোমোনাস রয়েছে, ভলভক্স রয়েছে, এরা কি করে, এরা যখন সূর্যের আলো ওঠে তখন পুকুরের নিচের তল থেকে ধীরে ধীরে উপরের তলে চলে আসে। এই হলো ঘটনা। এক সেকেন্ড, ঠান্ডা লেগে গেছে ওই জন্য। এবারে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ক্ল্যামাইডোমোনাস বল বা ভলভক্স বল, এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে যে ফ্ল্যাজেলামটা রয়েছে, যেমন ধর এটা তোদের সুন্দর আমি ছবি দেখাচ্ছি এঁকে, তাহলে তোরা খুব ভালো ব্যাপারটা বুঝতে পারবি। যেমন ধর আমার কাছে একটা পুকুর আছে, হয়ে গেল, এটা একটা পুকুর আছে, আর এই সেম পুকুরই আবার পাশে আরেকটা দশায় আমি আঁকলাম। কেন? কারণ এক্ষুনি তোরা বুঝতে পারবি। এই হলো অবস্থা। এবারে ধর আমার কাছে ক্ল্যামাইডোমোনাস আছে, ক্ল্যামাইডোমোনাস যখন ধর এটা হয়ে গেল সূর্যাস্ত, তখন ক্ল্যামাইডোমোনাসের কাছে কোনো সূর্য নেই, ভলভক্সের কাছে কোনো সূর্য নেই, তখন ক্ল্যামাইডোমোনাস ভলভক্স এরকম জলের তলায় নিচের দিকে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, এরকম ভাবে বসে রয়েছে। এরকম ভাবে হয়েছে। এবারে ধর উপরের দিক থেকে সূর্য মামা এলো, উপর দিক থেকে সূর্য মামা এলো, সূর্য মামা এসে কি করলো, সূর্য মামা এসে সুন্দর করে এই পুকুরের উপরিতলের উপরে আলো ফেললো। এবার যখন আলো ফেললো তখন কি হলো, তখন পুকুরের উপরিতলে তাপমাত্রাটা বৃদ্ধি পেল এবং তার সঙ্গে সঙ্গে এই যে আলোর গতিপথ, এই আলোর গতিপথ অনুসারে এই যে ক্ল্যামাইডোমোনাস ভলভক্স গুলো ছিল, এরা কি করছে, এরা এবারে উপরের দিকে গমন করতে শুরু করে দিয়েছে, এরা এবারে ধীরে 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 উপরের দিকে গমন করতে শুরু করে দিয়েছে। কেন? কারণ উপরের দিকে গেলে এরা সাধারণত সূর্যালোকও পাবে এবং তার সঙ্গে সঙ্গে এরা যেহেতু সালোক সংশ্লেষ সম্পন্নকারী উদ্ভিদ বা শৈবাল, সেই জন্য এদের সূর্যালোকের উপস্থিতিতে এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্যও তৈরি করতে পারবে। সেই জন্য তখন তারা পুকুরের যে তলদেশ ছিল সেই তলদেশ থেকে ধীরে 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 উপরের দিকে উঠতে শুরু করেছে। এবং এই ধরনের যে মুভমেন্ট, এটা কখন হলো, এটা সূর্যোদয় যখন হলো তখন আমরা দেখতে পেলাম। এবং এই ধরনের মুভমেন্টকে কি বলে, এই ধরনের মুভমেন্টকে সাধারণত আমরা বলে থাকি ফটোট্যাকটিক মুভমেন্ট। কেন বলা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বুঝবো, কিছুক্ষণের মধ্যেই বুঝবো। এবারে চলে আয় বক্রচলন। এতক্ষণ আমরা কি করলাম, সামগ্রিক চলন, তার মধ্যে স্বতঃস্ফূর্ত দেখেছিলাম, আবিষ্ট দেখেছিলাম। এবারে আমরা পড়বো বক্রচলন। বক্রচলনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যখন কোনো একটা উদ্ভিদ বা উদ্ভিদ দেহ কোনোভাবে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করছে না, শুধুমাত্র কোনো একটা উদ্দীপকের প্রভাবে যখন বেঁকে যাচ্ছে বা স্বেচ্ছায় যখন বেঁকে যাচ্ছে বৃদ্ধির কারণে, তখন সেই ধরনের যে চলন উদ্ভিদের মধ্যে, সেটাকেই আমরা সাধারণত বলে থাকি বক্রচলন। ক্লিয়ার? কখন দেখতে পাচ্ছি না, যখন কোনো একটা উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্ত ভাবে উদ্ভিদটা বেঁকে যাচ্ছে।
সেটা স্বতঃস্ফূর্ত ভাবে হলে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্ত ভাবে উদ্ভিদটা আলোর দিকে ধীরে 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 বেঁকে যাচ্ছে, এবং এছাড়াও আমরা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা শিম অপরাজিতা এদের ক্ষেত্রে সাধারণত নুটেশন দেখতে পাই, তারপরে লাউ কুমড়ো এদের ক্ষেত্রে আমরা পরিচলন দেখতে পাই, এই যে সার্কাম নুটেশন দেখতে পাচ্ছি, এটা সাধারণত আমরা দেখতে পাই এই যে কুমড়ো লাউ আছে তাদের মধ্যে দেখতে পাই। তারপরে ফার্ন, কলা পাতা, কচু পাতা এদের মধ্যে আমরা হাইপোন্যাস্টি, এপিন্যাস্টি এই ঘটনাগুলো দেখতে পাই। ধর এইটা হলো একটা সাধারণ উদ্ভিদের পাতা, এটা হলো মুকুল, অগ্রমুকুল, আর অগ্রমুকুলের দু সাইডে দুটো আলাদা আলাদা পাতা বৃদ্ধি পেয়েছে। হয় না অনেক সময় এরকম দুটো কচি পাতা রয়েছে আর মাঝখান থেকে একটা ফুলের কুঁড়ি বেড়ে উঠেছে। এবার এই যে দুটো পাতা, এই দুটো পাতার মধ্যে আমরা বৈশিষ্ট্যটা কি দেখতে পাচ্ছি, যদি ধর পাতার এই যে উপরের যে ভাগটা, উপরের ভাগের যে কোষটা সেটা যদি বেশি বৃদ্ধি পায় তাহলে পাতাটা কি হবে, উল্টো দিকে বৃদ্ধি পেতে শুরু করবে। কেন? কারণ উপরের তলটা বেশি বৃদ্ধি পাচ্ছে, তাই উপরের তল যদি বেশি বৃদ্ধি পায় তাহলে কি হবে, পাতাটা এই দিকে বৃদ্ধি পেতে শুরু করবে, যেটাকে আমরা বলে থাকি এপিন্যাস্টি। এপিন্যাস্টি মানে কি? এপিন্যাস্টি মানে আমরা যখন দেখতে পাচ্ছি উদ্ভিদের ক্ষেত্রে যে পত্রটা রয়েছে সেই পত্রটার উপরিতলের কোষগুলো যখন বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার ফলে পাতাটা যখন এইভাবে উল্টো দিকে বৃদ্ধি পেতে শুরু করেছে তখন সেটাকে আমরা বলে থাকি এপিন্যাস্টি। আর পাতাটা যদি ভেতরের দিকে মুড়ে বৃদ্ধি পেতে শুরু করে, যেমন দেখবি এই যে কচু পাতা, কলা পাতা সেগুলো এরকম রোল হয়ে থাকে। কেন? কারণ প্রথম দিকে এরা হাইপোন্যাস্টিকে অনুভব করে থাকে, তার ফলে কি হচ্ছে, তারা রোল হয়ে গেছে। এবার রোল হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, কেন রোল হয়েছে তার কারণ হলো আমরা এপিন্যাস্টির মধ্যে কি দেখলাম, যে এদের উপরিতলে বৃদ্ধি পেয়েছে, উপরিতলের যে পৃষ্ঠের যে কোষগুলো ছিল সেগুলো বৃদ্ধি পেয়েছে। এবারে ধর যে নিচের দিকের পৃষ্ঠতলের যে কোষগুলো ছিল, ধরে নে অঙ্কীয় দেশের যে কোষগুলো ছিল, নিচ মানে হলো অঙ্কীয় দেশ আমরা বলে থাকি, অঙ্কীয় দেশের বা নিচের দিকে যে কোষগুলো ছিল সেগুলো যদি বৃদ্ধি পায়, মানে এই অঞ্চলের কোষগুলো যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, अब तो तू गया बेटे। কেন? কিচ্ছু বেটে যাবে না। কেন? তার কারণ হলো এই নিচের দিকে যদি বৃদ্ধি পায় তাহলে ভেতরের দিকে কুঞ্চিত হতে শুরু করবে, তাই তো? যেমন এখানে দেখ নিচের দিকটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, দেখ ডার্ক সবুজ করে দেখানো আছে, তার ফলে কি হচ্ছে, তার ফলে ভেতরে মুভ করছে, ভেতরের দিকে মুভ করছে। যদি ভেতরের দিকে মুভ করে তাহলে সেটা হাইপোন্যাস্টি, আর যদি বাইরের দিকে বৃদ্ধি পায় তাহলে সেটা এপিন্যাস্টি। এপি কথাটার মানেই হলো বাইরের দিকে, আর হাইপো কথাটার মানেই হলো ভেতরের দিকে কুঞ্চিত হয়ে যাওয়া বা রোল হয়ে যাওয়া। তাহলে স্বতঃস্ফূর্ত চলন একদম পরিষ্কার হয়ে গেছে। তারপরে চলে আবিষ্ট চলন। আবিষ্ট চলন এক্ষুনি বললাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কাণ্ড উদ্দীপক দ্বারা যখন বেঁকে যাচ্ছে তখনই সেটাকে বলা হচ্ছে আবিষ্ট চলন। ঠিক আছে? সেটা বিভিন্ন কিছু হতে পারে, সেটা আলো হতে পারে, সেটা তাপমাত্রা হতে পারে, সেটা রাসায়নিক কোনো একটা পদার্থ হতে পারে, সেটা যা খুশি হতে পারে, কিন্তু সেটা আমরা ধরবো আবিষ্ট বক্র চলনের মধ্যে। এরা উদ্দীপকের প্রভাবে বেঁকে গেছে, নিজে থেকে কিন্তু এরা বাঁকেনি। পরিষ্কার বোঝা গেছে? তারপরে স্লাইডে চল। এবারে চলে আসবো আমরা মেন যে ভাগগুলো রয়েছে। যেমন আমি যদি তোকে একটা সহজ উদাহরণ দিয়ে বলি আগে, উদ্ভিদের ক্ষেত্রে চলনের ব্যাপারটা, যে চলনটা রয়েছে সেটাকে আমরা বেসিক্যালি স্বতঃস্ফূর্ত, আবিষ্ট এগুলো তো আমরা পড়বই, বক্র এগুলো তো আমরা পড়বই, কিন্তু মেন যে তিনটে চলন, একটাকে বলা হয় ট্যাকটিক চলন, একটাকে বলা হয় ট্রপিক চলন, আরেকটাকে বলা হয় ন্যাস্টিক চলন। এই তিনটে চলন সম্পর্কে আমাদের কিন্তু অত্যন্ত ভালো করে পয়েন্ট ওয়াইজ ধরে ধরে পড়তে হবে। এবারে যদি বলিস যে দাদা তাহলে ট্যাকটিক চলনটা কি হবে, ট্যাকটিক চলন আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো একটা উদ্ভিদের স্বতঃস্ফূর্ত ভাবে বা উদ্দীপনার প্রভাবেই আমরা বলবো, এই যে আমরা দেখলাম ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্সের ক্ষেত্রে, ভলভো বাজ করে দিও না, হ্যাঁ, ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, যে উদ্ভিদে যখন আস্তে আস্তে সূর্যালোকটা আসতে শুরু করলো তখন তারা ধীরে 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 পুকুরের উপরিতলে যেতে শুরু করলো না। এই ধরনের যে মুভমেন্ট, যে সামগ্রিকভাবে যে স্থান পরিবর্তন, এটাকে আমরা বলে থাকি ট্যাকটিক চলন, অথবা আমরা এই ট্যাকটিক চলনকে আবিষ্ট সামগ্রিক চলনও বলে থাকি। কেন? কারণ সেখানে উদ্দীপকের প্রভাবে সামগ্রিকভাবে কোনো একটা উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গ সামগ্রিক স্থান পরিবর্তন ঘটাচ্ছে, সেটাকেই আমরা বলবো ট্যাকটিক চলন। এবং এই ট্যাকটিক চলনকেও আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করে থাকি। ফোটোট্যাকটিক আছে, থার্মোট্যাকটিক রয়েছে, গ্যালভানোট্যাকটিক রয়েছে, রিওট্যাকটিক রয়েছে, কেমোট্যাকটিক রয়েছে। প্রত্যেকটার মধ্যে যখনই দেখবে এই যে ট্যাকটিক, ট্রপিক নয়, এই ওয়ার্ডটা না, ট্যাকটিক,
এই ট্যাকটিক কথাটার মানেই হলো এরা গমন করবে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় এরা যাবে, কেউ আটকাতে পারবে না, কোনো মাইকাল লাল আটকাতে পারবে না, এরা যাবে। তাহলে এই ধরনের চলনকে আমরা বলতে পারি আবিষ্ট সামগ্রিক চলন। এর যে প্রথম ভাগ সেটা হলো ফটোট্যাকটিক চলন, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেই আমরা এই ছবিটা দেখেছিলাম না, এই ছবিটাই ওইখানে ধরে নেই, যে এখানে আমরা কি দেখতে পাইছিলাম, প্রথম দিকে সূর্যাস্তের সময় ধীরে ধীরে যেহেতু টেম্পারেচারটা এখানে উষ্ণতা বল অথবা আলো বল দুটোই কিন্তু ছিলই না, বলতে গেলে নেই বললেই চলে, কমে গেছিল, কিন্তু পরবর্তীকালে যখন আবার উষ্ণতা আর আলো দুটোই যখন আবার ফিরে এসছে, বেড়ে গেছে, তখন সেটাকে আমরা কি বলছি, তখন আবার তারা মুভমেন্ট করছে, তখন আবার তারা উপরের দিকে যেতে শুরু করেছে। তাহলে এই ধরনের সূর্যের দিকে যে মুভমেন্ট হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ফটোট্যাকটিক চলন, তাকে আমরা বলবো ফটোট্যাকটিক চলন। ক্লামাইডোমোনাস ভলভক্স এরা ধীরে 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 সূর্যালোকের গতিপথের দিকে এরা গমন ঘটায়। প্রথম পার্ট কেল্লা ফতে, তারপরের পার্টে চলে আয় থার্মোট্যাকটিক চলন। থার্মোট্যাকটিক মানে কি, থার্মোট্যাকটিক মানে হলো উষ্ণতার দিকে যখন কোনো একটা উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গ স্থান পরিবর্তন করছে বা চলন সম্পন্ন করছে সামগ্রিকভাবে, অবশ্যই লিখবে, শুধু কিন্তু ট্যাকটিক চলনের মধ্যে যদি শুধু লিখে দাও চলন করে তার মানে ভুল হয়ে যাবে। চলন মানে তো হলো এই যে হাত পা নাড়ছি, আর সামগ্রিক চলন মানে হলো সম্পূর্ণ বডিটাকে নিয়ে চলে যাওয়া। দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই সামগ্রিক চলনের মাধ্যমে যখন আমরা দেখতে পাচ্ছি উষ্ণতাকে উদ্দীপক বানিয়ে উদ্ভিদেরা সেখান থেকে যাচ্ছে বা ফিরে আসছে, সেটাকেই আমরা বলে থাকি থার্মোট্যাকটিক চলন। কেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যখন ধীরে 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 কম থেকে উপযুক্ত উষ্ণতার দিকে গেল, তখন ধীরে ধীরে ক্লামাইডোমোনাস গুলো পুকুরের উপরিতলে গেল। এবারে ধর এট এ টাইম এক সময় এত টেম্পারেচার চলে গেছে, তারাও যদি ওখানে থাকে তারা মরে যাবে, সেই কাইন্ডটা বাইরে বেরোলে লু লেগে যাবে টাইপের, তখন তারা আবার কি করবে, তারা আবার অত্যাধিক উষ্ণতায় পুকুরের আবার তলদেশে চলে যেতে শুরু করবে। যদি টেম্পারেচার অনেক বেশি রাইজ করে যায়, ধর হাইয়েস্ট আমি ধরে নিলাম যে 30 পর্যন্ত এরা থাকতে পারবে, এরা 30 ডিগ্রি পর্যন্ত থাকতে পারবে। এবারে 30 ডিগ্রি থেকেও যখন ধীরে 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 বাড়তে শুরু করেছে, ধরে নিলাম যে 45 হয়ে গেছে, 45 হয়ে গেলে তখন কিন্তু আর থাকতে পারবে না, তখন তারা আবার কি করবে, তখন তারা আবার পুকুরের উপরিতল থেকে পুকুরের তলদেশে যেতে শুরু করবে। আর আগের বারে আমরা কি দেখেছিলাম, পুকুরের তলদেশ থেকে ধীরে ধীরে উপরিতলে আসতে শুরু করেছিল। কেন? কারণ এখানে ধরে নিলাম তাপমাত্রা ছিল 10 ডিগ্রি, এত কম টেম্পারেচারেও আমরা আবার এখানে থাকতে পারবো না, এই রকম হলো ব্যাপারটা। তাহলে উপযুক্ত উষ্ণতা যখনই থাকবে তখনই তারা নিজেদের মধ্যে গমন দেখাবেই দেখাবে, এবং তাদের যে মুভমেন্ট সেটাকেই আমরা বলছি উষ্ণতার সাপেক্ষে থার্মোট্যাকটিক চলন। যতটুকু লেখা আছে ততটুকু লিখবি, ছটা নাম্বার, একটা নাম্বার তোদের কাটবে না, আমার গ্যারেন্টি এখান থেকে দাঁড়িয়ে, আমার গ্যারেন্টি। বারবার বলেছি তোদের, চিল্লে চিল্লে বলেছি, এই যে করিয়ে দিচ্ছি এগুলো আসবেই আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো অনেকে বুঝতে পারে না, অত্যন্ত শক্ত লাগে, সেগুলো চুটকিতে বুঝিয়ে দিয়েছি আমি, পুরো জল ভাত বানিয়ে দিয়েছি। শুধু একবার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবি, তারপরে তোরা যদি কোনো সমস্যা হয় তখন আমাকে বলবি, তোরা এমন বুঝিয়ে দেবো নিজেদের থেকে অন্যদেরকে আরো বুঝিয়ে দিতে পারবি, এমন পড়িয়ে দেবো তোদের, শুধু মনে রাখবি। তারপরে চলে আসে কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন মানে কি, যখন আমরা দেখতে পাচ্ছি কোনো একটা উদ্ভিদ বা উদ্ভিদের কোনো একটা অঙ্গ যখন রাসায়নিক পদার্থের প্রভাবে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করছে, তখনই সেটাকে বলা হচ্ছে কেমোট্যাকটিক। কেমো কথাটা কোথা থেকে এসছে, কেমিক্যাল থেকে এসছে। কেমিক্যাল মানে কি, রাসায়নিক। তাহলে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে তারা যখন মুভমেন্ট করছে, একটা জায়গা থেকে যখন একটা জায়গায় চলে যাচ্ছে, এই ধরনের মুভমেন্টকে আমরা বলছি কেমোট্যাকটিক চলন। যেমন ফার্নের যে শুক্রাণু, সেটা ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এই যে ডিম্বাণু ম্যালিক অ্যাসিড তৈরি করে, তার ফলে ফার্নের শুক্রাণু এই দিকে গমন করছে। আবার মসের শুক্রাণু কোথায় যাচ্ছে, গ্লুকোজ দ্বারা আকৃষ্ট হয়ে সেই দিকে তারা গমন করতে শুরু করছে, গ্লুকোজ যেখানে ওরা সেখানে, এরকম একটা ব্যাপার। তাহলে দুটোর মধ্যে আমরা দেখতে পেলাম এই যে ম্যালিক অ্যাসিড বল বা গ্লুকোজ বল, দুটোই কি, দুটোই তো হলো এক ধরনের রাসায়নিক পদার্থ, রাসায়নিক উদ্দীপক, যাদের দ্বারা উদ্দীপিত হয়ে, যাদের দ্বারা সংবেদনশীলতা দেখিয়ে তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তারা মুভমেন্ট করছে, সেজন্যই এটাকে আমরা বলছি কেমোট্যাকটিক চলন। ট্যাকটিক মানেই হলো স্থান পরিবর্তন হবেই হবে, ট্যাকটিক মানেই হলো স্থান পরিবর্তন হবে। তারপরে চলে হয়ে গেল তাহলে ট্যাকটিক চলন। এবারে আমরা যেটা পড়বো সেটা হলো ট্রপিক চলন। যে দাদা
ট্যাকটিক তো পড়লাম, তাহলে ট্রপিকের মধ্যে এবারে নতুনত্বটা কি আছে? নতুনত্ব হলো আগের বারে যেরকম আমরা দেখেছিলাম যে উদ্দীপক যেদিক থেকে আসছে, গতিপথ বল বা টেম্পারেচার বল বা যেদিক থেকে আসছে বল সেদিকে তো যাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে যাচ্ছে। এটা মাইন্ডে রাখবি, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করছে। তারা এ থেকে সম্পূর্ণরূপে বি তে চলে যাচ্ছিল, একদম এ স্থান থেকে বি স্থানের দিকে গমন করছিল। কিন্তু আমরা এই ট্রপিক চলনে দেখতে পাবো যখন বহিস্থ উদ্দীপকের প্রভাবে, এই যে বহিস্থ উদ্দীপক আলো, এই আলোর প্রভাবে যখন উদ্ভিদ বা উদ্ভিদের কোনো একটা অঙ্গ স্থান পরিবর্তন না করে শুধুমাত্র নিজেদের মধ্যে বক্রচলন সম্পন্ন করার মাধ্যমে নিজেদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে সঞ্চালিত করে উদ্দীপকের গতিপথের দিকে নিয়ে যাচ্ছে, উদ্দীপকের গতিপথের দিকে নিয়ে যাচ্ছে, তখন সেই ধরনের চলনকে আমরা বলে থাকি ট্রপিক চলন। লক্ষ্য কর, উদ্ভিদের বক্রচলন যখন বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই কথাটা যদি না লিখিস কেটে দেবে। এই কথাটা লিখতেই হবে যে গতিপথ অনুসারে যখন চলন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ট্রপিক চলন। এবার তোদের মনে হতে পারে যে দাদা এখানে তো আমরা সামগ্রিক কথাটা বলছি না, কেন বলবো? এখানে তো স্থানও পরিবর্তন হচ্ছে না, টপ টবের মতো আছে, গাছ গাছের মতো আছে, যুক্ত হয়ে রয়েছে, কোনো সমস্যা নেই, কেউ কোথাও নড়বে না, কেউ কোথাও নড়বে না। নড়বে কে তাহলে? নড়বে হলো এই যে ডালপালা, এই যে কাণ্ড, তারা বেঁকে যাবে, কিন্তু গাছটা তো বাবা স্থির আছে। গাছটা তো আর টপ থেকে ঝাঁপ মেরে সূর্যের দিকে করে আসছি বলে এরকম তো জোরে বেরিয়ে যায়নি। তাহলে আমরা বলতেই পারি যে এরা শুধুমাত্র চলন দেখিয়েছে। কোন দিকে দেখিয়েছে? গতিপথের দিকে দেখিয়েছে। যেদিক থেকে আসছে সেদিক থেকে, সেটা আলো হোক, সেটা জল হোক, সেটা অভিকর্ষ হোক, সেটা যাই হোক না কেন। তাহলে এবারে আমরা যদি প্রথমটাতেই চলে আসি, ফোটোট্রপিক চলন বা হেলিওট্রপিক চলন। হেলিও কথাটার মানেই হলো সূর্যকে বোঝানো হয়। যেমন হেলিওট্রপিকের ক্ষেত্রে আমরা কি বলছি বা ফোটোট্রপিকের ক্ষেত্রে কি বলছি? যখন ধীরে ধীরে একটা উদ্ভিদ আলোকের যে উৎস রয়েছে বা আলোকের যে গতিপথ রয়েছে সেটা দিয়ে যখন ধীরে ধীরে উদ্ভিদ নিজের বক্রচলন সম্পন্ন করে সেই দিকে বেড়ে যাবে বা সেই গতিপথকে অনুসরণ করে বৃদ্ধি পাবে, সেই ধরনের চলনকে আমরা বলে থাকি ফটোট্রপিক চলন। যেমন এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উদ্ভিদের যে কাণ্ডটা সেটা আলোকের দিকে বাড়ছে এবং ঠিক এর নিচের দিকে উদ্ভিদের যে মূলটা সেটা আলোর বিপরীত দিকে বাড়ছে। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসে যে পজিটিভ ফটোট্রপিক চলন এবং নেগেটিভ ফটোট্রপিক চলনটা কি আসলে দাদা? পজিটিভ মানে সবসময় একদম সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস, জিনিসগুলোকে একদম কঠিন বানাবি না ভাই। যত বেশি কঠিন বানাবি না তত বেশি সমস্যা হয়ে যাবে। যেমন কে দিকে যাচ্ছে আগে লক্ষ্য করবি, কাণ্ডটা দিকে যাচ্ছে আলোর গতিপথে আর মূলটা বিপরীত দিকে যাচ্ছে। তাহলে যে দিকে যাচ্ছে তাকে আমরা পজিটিভ বলবো, আর যে বিপরীতে যাচ্ছে তাকে আমরা নেগেটিভ বলবো। বা যে দিকে যাচ্ছে তাকে আমরা বলতে পারি আলো অনুকূলবর্তী, মানে আলো পছন্দ করে, অথবা আমরা মূলটাকে বলতে পারি আলো প্রতিকূলবর্তী। কেন? কারণ আলোর বিপরীতে যাচ্ছে। এবারে ধর, এটা তো বলে দিলাম, এবারে ধর ফট করে জিজ্ঞাসা করলো যে পজিটিভ ফটোট্রপিক চলন কার মধ্যে দেখা যায়, এরকম ভাবেও জিজ্ঞেস করতে পারে। পজিটিভ মানে সবসময় মাথায় রাখবি, পজিটিভ মানে দাদা বলেছিল দিকে যাচ্ছে, ফটোট্রপিক মানে আলোর দিকে যাচ্ছে। আলোর দিকে কে যায়? কাণ্ড যায় না মূল যায়? দাদা বলেছিল কাণ্ড যাচ্ছে। আমাদেরও কমন সেন্স, কাণ্ডই তো যাচ্ছে। কোনোদিন দেখেছিস গাছ নিচের দিকে চলে গেছে মূল উপরের দিকে উঠে পড়েছে? দেখেছিস? হয় না। তাহলে আমরা কি বলবো? তাহলে কাণ্ডের মধ্যে বা বিটপের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি, বিটপের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যদি হয় তাহলে প্রতিকূল কার মধ্যে হয় বা নেগেটিভ কার মধ্যে দেখতে পাই? মূলের ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, একদম ফাটাফাটি। এক সেকেন্ডে বলছি। এবার এই যে জিওট্রপিক চলন বা অভিকর্ষীয় চলন সেটার মানে কি? একদম সহজভাবে বুঝবো, এই লেখাটাও আমরা বুঝে যাব, কোনো সমস্যা হবে না। আমরা এক্ষুনি কি পড়লাম? আমরা এক্ষুনি পড়লাম যে উদ্ভিদের কোনো একটা অঙ্গ বা উদ্ভিদের কোনো একটা গঠন সেটা যখন অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে বা অভিকর্ষের দিকে বল বা অভিকর্ষের প্রতিকূলে বল সেটার গতিপথ অনুসারে যখন বৃদ্ধি পায় বা সেই দিকে যখন বৃদ্ধি পাওয়ার চেষ্টা করে, তখনই সেটাকে আমরা সাধারণত বলে থাকি জিওট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তীয় চলন। এবারে এই অভিকর্ষ বৃত্তীয় চলনের মধ্যে আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি যে কাণ্ড যেটা রয়েছে সেটা অভিকর্ষের বিপরীতে রয়েছে না দিকে রয়েছে? অভিকর্ষ কোথায় কাজ করে? নিচের দিকে কাজ করে। তাহলে যেদিকে অভিকর্ষ তার বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে তার মানে নেগেটিভে রয়েছে। এবং আমরা যদি বলি মূলের কথা, মূলটা অভিকর্ষ যেদিকে আছে তার ঠিক দিকেই বৃদ্ধি পাচ্ছে মানে পজিটিভে রয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে যে কাণ্ডটা রয়েছে সেটা হলো অভিকর্ষ প্রতিকূলবর্তী,
আর আমি মূলকে বলতেই পারি যে এরা হলো অভিকর্ষ অনুকূলবর্তী পরিষ্কার বোঝা গেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আবার তির্যক অনুকূলবর্তী বলে একটা ব্যাপার আছে। কি আছে না, আমরা দেখতে পাই অনেক সময় এই যে উদ্ভিদের যে শাখা বা পাশাপাশি যে মূলগুলো রয়েছে এগুলো সাধারণত সবসময় লক্ষ্য করবি যদি অভিকর্ষটা নিচের দিকে এরকম ভাবে বাড়ছে তাহলে শাখা মূলগুলো এইভাবে বাড়ে, শাখা মূলগুলো এইভাবে বৃদ্ধি পাচ্ছে, এইভাবে বৃদ্ধি পাচ্ছে, এইভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হচ্ছে, সমকোণিত বৃদ্ধি পাচ্ছে, একটা কাজ করছে এদিকে, একটা কাজ করছে এদিকে, এদিকে শাখা বৃদ্ধি পাচ্ছে, এদিকে অভিকর্ষ কাজ করছে। তাহলে এটা তো 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে তো তির্যক আমরা বলতেই পারি। তাহলে সমকোণে যখন বেড়ে ওঠে তখন আমরা তির্যক অভিকর্ষবর্তীয় চলনও আমরা দেখতে পাই। আবার এটা শুধু যে সোজা করে তা নয়, এটা যদি আমরা এরকম টপটাকে উল্টে দিই তাও একই ভাবে হবে। কেন? কারণ উদ্ভিদের কাণ্ড সব সময় অভিকর্ষ প্রতিকূলবর্তী বা নেগেটিভ জিওট্রপিক চলন দেখায়, নেগেটিভ দিয়েও বলতে পারি। আবার মূলের ক্ষেত্রে আমরা দেখতে পাই সবসময় পজিটিভ জিওট্রপিক চলন বা অভিকর্ষের দিকে এরা বৃদ্ধি পাবে। তারপরের প্রশ্নে চলে আসে হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন মানে হলো যখন উদ্ভিদের যে বক্রচলনটা সম্পন্ন হচ্ছে সেটা যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখনই সেটাকে আমরা বলে থাকি হাইড্রোট্রপিক চলন। যেমন উদ্ভিদের যে কাণ্ড, সবসময় মনে রাখবি সেটা জলের বিপরীত দিকে জলের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে এবং যে মূলটা রয়েছে সেটা জলের দিকে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা বলতেই পারি যে মূলটা যেটা রয়েছে সেটা হলো জল প্রতিকূলবর্তী বা পজিটিভ হাইড্রোট্রপিক চলন দেখায়, আর যেটা কাণ্ড রয়েছে তারা নেগেটিভ হাইড্রোট্রপিক মুভমেন্ট দেখাচ্ছে। দেখ লেখাও আছে নেগেটিভ হাইড্রোট্রপিজম। তার মানে কি? তার মানে হলো এরা জলের বিপরীতে যাচ্ছে, জলের বিপরীতে যাচ্ছে। কিন্তু আমরা যদি আবার দেখি সবসময় জল যেদিকে থাকবে উদ্ভিদের মূল সেই দিকেই বৃদ্ধি পেয়ে যাবে। উদ্ভিদের মূল যদি এই দিকে বৃদ্ধি পায় কিছুদিন পর দেখবি কাণ্ডটা এইরকম ভাবে উল্টো দিকে এরকম বেরিয়ে গেছে। সেই জন্য জলটা যদি এদিকে থাকে উদ্ভিদের মূলটাও এদিকে বেঁকে যাচ্ছে, মানে মূল সবসময়ের জন্য কি হবে? অনুকূলবর্তী, জল অনুকূলবর্তী পজিটিভ হাইড্রোট্রপিক চলন। আর কাণ্ড কি? কাণ্ড হলো জল প্রতিকূলবর্তী, জলের বিপরীত দিকে ওরা যেতে শুরু করে। সেই জন্য সবসময় আমরা খুব ভালো করে এই জিনিসটা মাথায় রাখবো, একদম আমরা ভুলে যাব না। তারপরে পয়েন্টে চলে তাহলে আমরা টপিক চলনের কেল্লাফতে করে দিয়েছি। এবারে যেটা করবো সেটা হলো ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনটা কি? এবারে ন্যাস্টিক চলন হলো যখন কোনো একটা উদ্ভিদের যে বক্রচলনটা যেটা হচ্ছে সেটা যখন শুধুমাত্র তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এতক্ষণ আমরা কি কি বললাম? এক পড়লাম গতিপথ এবং সেই গতিপথের দিকে তারা একদম ঢালাও যেতেও শুরু করেছে। এক পড়লাম গতিপথ যার দিকে এরকম করে কাণ্ডটা বা মূলটা বেঁকে যেতে শুরু করেছে। আবার এখন আমরা পড়বো ন্যাস্টিক চলন, যেখানে আমরা দেখব যে বহিস্থ উদ্দীপকের ওপরে যে তীব্রতা, সেই তীব্রতার উপর নির্ভর করে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের মধ্যে যখন বক্রচলন সম্পন্ন হয় তখনই সেটাকে বলা হয় ন্যাস্টিক চলন। এবং এই ন্যাস্টিক চলনকে আমরা তিনটে ভাগে, কিন্তু আবার তিনটে না, 4-5টা ভাগ আছে, 4-5টা ভাগে আমরা ভাগ করব। আরো দুটো ভাগ আমি এক্সট্রা তোদের পড়িয়ে দিচ্ছি, তার কারণ হলো প্রিভিয়াস ইয়ারে 2022 এবং 21 সালে কিন্তু প্রশ্ন এসেছিল, সেই জন্য উইদাউট নো রিস্ক, কোনো রিস্ক নেওয়া যাবে না। প্রথম যেটা চলে আসে সেটা হলো সিসমোন্যাস্টিক চলন। প্রথম যেটা ভাগ সিসমোন্যাস্টিক চলনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন আঘাত বা স্পর্শের তীব্রতা দ্বারা যখন প্রভাবিত হচ্ছে উদ্ভিদের বক্রচলন তখনই সেটাকে বলা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। যদি বাড়িতে লজ্জাবতী পাতা থাকে, সাধারণত এটা তো কি বলে পিপিটির মধ্যে এরকম ভাবে ভিডিও দেখানো যায় না, তোদের আমি একদিন ভিডিওটা পাঠাবো, লিঙ্কটা পাঠাবো তোদের গ্রুপে, ভালো করে দেখিস। দেখবি যে আমরা যেভাবে ছোবো সেভাবেই পাতাগুলো মুড়ে যাবে। তাহলে ওটা কি ধরনের চলন? তীব্রতার উপরে নির্ভর করছে। তো আমরা যদি এরকম একটা পেনের মাধ্যমে জাস্ট একটা পাতার গোড়ায় টাচ করি তাহলে সেই একটা পাতাটাই মুড়ে যাবে। আমরা যদি গিয়ে ফাট করে এরকম মেরে দিই তাহলে সমস্ত গাছের পাতা মুড়ে যাবে। আমরা যদি একটা পাতার এরকম ভাবে সুড়সুড়ি দিয়ে বেরিয়ে চলে আসি তাহলে এই পাতাটাই এরকম ভাবে ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে। কেন? কারণ তীব্রতা, স্পর্শের তীব্রতা, আঘাতের তীব্রতা। আমরা যেরকম ভাবে স্পর্শ করব তেমন ভাবে জিনিসটা মুড়ে যাচ্ছে। যদি আমরা হালকা ভাবে স্পর্শ করি তাহলে জিনিসটার একটুখানি অঞ্চল মুড়বে, যদি আমরা গিয়ে ফাট করে মারি তাহলে পুরো উদ্ভিদের যত গাছের পাতার পত্র গাছে সব মুড়ে যাবে। তাহলে এই ধরনের চলনকে কি বলবো? বলবো আমরা সিসমোন্যাস্টিক চলন। কার ক্ষেত্রে দেখা যায়? লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। যদি আমরা লজ্জাবতীর পত্র হালকা করে টাচ করি তাহলে হালকা করে মুড়ে যাবে, আর যদি গিয়ে ফাট করে একটা চড় মেরে দিই ওরাও ঝাপ করে সব বন্ধ করে দেবে, সব ঝাপ ফেলে দেবে, সব পত্র মুড়ে যাবে। কেন? কারণ তীব্রতা বাড়িয়ে দিয়েছি। যত তীব্রতা বাড়াবো তত তাড়াতাড়ি ওরা বক্রচলন দেখাতে শুরু করবে।
বোঝা গেছে একদম পরিষ্কার। তারপরে চলে আসে ফোটোন্যাস্টিক চলন। ফোটোন্যাস্টিক চলনের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে যখন টেম্পারেচার ধীরে 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 বাড়ছে, যেমন সূর্যমুখীর ফুল কি হয়, তীব্র আলোতে ফোটে, ওই জন্য নামই হলো সূর্যমুখী, মানে সূর্যের দিকে মুখ করে তারা থাকে, সেই জন্য তীব্র আলো না হলে তারা ফুটবে না, সেজন্য নামটাও দেওয়া হয়েছে ফটোন্যাস্টিক। ফটোন্যাস্টিক কেন, কারণ আলোর তীব্রতা, আলো যদি থাকে, ধর সকাল হয়েছে কিন্তু ঘুম মেরে রয়েছে, অন্ধকার, একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, মেঘময় পরিবেশ, সূর্যমুখী ফুল ফুটবে না। এবার তোরা তো বলবি কেন, দিনের বেলা তো হয়ে গেছে। আরে তীব্রতা কই, সূর্যালোকের তীব্রতাটা কই, ধর আলো এলেও তীব্রতা লাগবে, যদি তীব্রতা না হয় একটা নির্দিষ্ট টেম্পারেচারে ওরা তারপরে প্রস্ফুটিত হতে শুরু করে, যদি তীব্র আলো হয় তাহলে ওরা প্রস্ফুটিত হবে, যদি তীব্র আলো না হয় ওরা প্রস্ফুটিত হবে না, ওরা বন্ধই থেকে যাবে, ওরা চিরকালের মতো বন্ধ থেকে যাবে, ওরা খুলতেই চাইবে না। তাহলে এই যে আলোকের যে তীব্রতা, এই তীব্রতার উপরে যখন নিয়ন্ত্রিত হচ্ছে উদ্ভিদের বক্রচলন, তখনই সেটাকে আমরা বলে থাকি ফটোন্যাস্টিক চলন। সব সময় মাথায় রাখবি, একদম জলবৎ তরল। এবারে আরেকটা মজার বিষয় বলি, ধরে নেই বেল, হাঁসনুহানা, এই ধরনের যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো আবার কম তীব্রতার আলোতে ফোটে, আবার বেশি তীব্রতার আলোতে আবার তারা বন্ধ হয়ে যায়, মানে উল্টো ঘটনা। সূর্যমুখীর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই উল্টো যদি করে দিই, তাহলে এখানে সেই ঘটনাটা দেখতে পাবো, মানে তীব্র আলোতে বন্ধ আর কম আলোতে ফুটবে, এই হলো ব্যাপার। একদম সোজা সরল ঝরঝরে ব্যাপার, কোনো ধরনের এখানে জটিলতা আমরা বাড়াবো না। যতটুকু পড়াচ্ছি, যতটুকু করাচ্ছি, তার বাইরে একটা লাইনও আসবে না, তার বাইরে একটা জিনিসও জিজ্ঞাসা করবে না। বারবার বলেছি, যা করাবো তোদের সেকেন্ড সাবজেক্টিভেও প্রমাণ করে দিয়েছি, এখনো বলছি, শুধু বিশ্বাস করে দেখ, কাঁপিয়ে দিয়ে আসবি তোরা, তোরা একা কাঁপিয়ে দিয়ে আসবি। তারপরে চলে আয় কেমোন্যাস্টিক চলন। সেই কেমোট্রপিক চলনও আমরা পড়েছিলাম, তারপরে আবার কেমোন্যাস্টিক চলনও আমরা পড়ছি। কেমোন্যাস্টিকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ধর এই যে সূর্য শিশির বলে উদ্ভিদরা রয়েছে, এই সূর্য শিশিরের গায়ে এরকম ছোট 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 শিশিরের মতো জলবিন্দু থাকে, কিন্তু ওটা আসলে জলবিন্দু নয়, ওটা কি, ওটা হলো সাধারণত এক ধরনের কোর্সিকার অগ্রভাগে থাকা আঠালো গঠন। যখনই কোনো একটা কীটপতঙ্গ এই কোর্সিকার উপরে এসে, বা এই যে মাথাগুলো রয়েছে এই মাথাগুলোর সংস্পর্শে চলে আসে, তখনই উদ্ভিদ রেসপন্স করে নেয় যে হ্যাঁ কীটপতঙ্গ এসছে, এদের দেহের ভেতরে প্রোটিনটা, নাইট্রোজেনটা আইডেন্টিফাই হয়ে যায়, এবং সেই আইডেন্টিফিকেশনের পরে যখনই তারা সংস্পর্শে আসে উদ্ভিদের, তখনই সঙ্গে সঙ্গে উদ্ভিদরা তাকে জাপটে ধরে চারিদিক থেকে। এবার জাপটে ধরার ফলে কি হচ্ছে, পতঙ্গটা আটকে যায়, এবং সেখান থেকে আমরা উদ্ভিদের মধ্যে যে বক্র চলনটা দেখতে পেলাম, আগে ছিল সোজা, এখন এরকম বেঁকে পতঙ্গটাকে আটকানোর জন্য তারা বন্ধ হয়ে রয়েছে। এই ধরনের যে চলন, এটা কি আমরা বলি কেমোন্যাস্টিক চলন, যেটা রাসায়নিক পদার্থের তীব্রতার উপরে নির্ভর করে। এখানে যদি সামান্য ছোট্ট একটা প্রাণী আসতো, যার দেহের ভেতরে প্রোটিনের পরিমাণ অত্যন্ত কম, নাইট্রোজেনের পরিমাণ অত্যন্ত কম, এই সূর্য শিশিরের ঘন্টা কিছু যায় আসতো না, ওরা বলতো যা বাবা যা, তুই তোর দেহের ভেতরে এমনিও কিছু নেই যে আমি সেটা নিয়ে কিছু আমার হজম হবে। কিন্তু যদি কোনো বড় সড়ো কীট পতঙ্গ, মাছি, মৌমাছি এসে বসে, সঙ্গে সঙ্গে দেখ পুরো জাপটে ধরেছে চারিদিক থেকে, কেন, কারণ একে আর ছাড়া যাবে না, এর ভেতরে প্রচুর জিনিস আছে যেগুলো খেয়ে শোষণ করে এরা বেঁচে থাকবে, সেটা আলাদা ঘটনা। কিন্তু মনে রাখবে, যত বড় প্রাণী তত প্রোটিনের উৎস বেশি, যত প্রোটিনের উৎস বেশি তত রাসায়নিক পদার্থের তীব্রতা বেশি, যত তীব্রতা বেশি তত তাড়াতাড়ি তাদের রেসপন্স মুভমেন্ট বেশি, তত তাড়াতাড়ি তারা বক্রচলনের মাধ্যমে পতঙ্গটাকে চারিদিক থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে, এবং এই ধরনের চলনকেই আমরা বলে থাকি কেমোন্যাস্টিক চলন। বারবার বলছি, যা পড়াবো কিচ্ছু তার বাইরে আসবে না। তারপরে চলে আয় থার্মোন্যাস্টিক চলন। থার্মোন্যাস্টিক মানে কি, যখন টেম্পারেচারের উপরে ভিত্তি করে ফুল ফুটছে অথবা ফুল বন্ধ হচ্ছে, যেমন এই যে ফুলটা টিউলিপ, পলাশ, এরা সাধারণত বেশি উষ্ণতায় ফোটে, যেমন এইখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ফুলটা বেশি উষ্ণতায় যেমন গেছে তখন ফুটে উঠেছে, আবার যখন অত্যাধিক কম উষ্ণতা হবে তখন তারা আবার কি হবে, তখন তারা আবার বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে উষ্ণতার তীব্রতা, এই উষ্ণতার তীব্রতার উপরে ভিত্তি করে কোনো একটা উদ্ভিদ বা উদ্ভিদের কোনো একটা অঙ্গ যে বক্রচলন সম্পন্ন করছে, সেটাকেই আমরা বলে থাকি কি বলবো, থার্মোন্যাস্টিক চলন। সবার ক্ষেত্রে সংজ্ঞার মধ্যে দেখবি একই জিনিস লেখা রয়েছে, শুধু ফার্স্টের 4-5টা ওয়ার্ড পাল্টে যাচ্ছে। উষ্ণতার তীব্রতা দ্বারা প্রভাবিত, কোন রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা প্রভাবিত। আগেরটার ক্ষেত্রে কি বলেছিলাম, আগেরটার ক্ষেত্রে আঘাত বা স্পর্শের তীব্রতা তারতম্যের দ্বারা প্রভাবিত, আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের অঙ্গ। প্রত্যেকের ক্ষেত্রে জিনিস সেম, শুধু সামনের লাইনটা এই যে তাকে বলে অনুসারে পাল্টে যাচ্ছে, আর কিচ্ছু না। এতটা সহজ করে তোদের জন্য আমি লিখে রেডি করে দিয়েছি, এবং বারবার বলছি, যা করিয়ে দিচ্ছি তার বাইরে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ঝাক্কাস নাম্বার উঠবে। সেটা শুধু কপি পেস্ট করবি, শুধু ব্লাইন্ডলি সেটাকে দেখ, সেটাকে মান, সেটাকে নোটস বানা, পড়, তারপরে দেখবি তোকে কে আটকায়, কোন মাইকা লাল আটকায়, শুধু তখন আমার থেকে তুই জেনে যাবি।
তারপরে চলে আসে নিকটিন্যাস্টি। নিকটিন্যাস্টি মানে কি? নিকটিন্যাস্টি মানে হলো যখন আমরা দেখতে পাচ্ছি উষ্ণতা এবং আলো দুটোর তীব্রতা দ্বারাই যখন নিয়ন্ত্রিত হয়ে উদ্ভিদের অঙ্গের ভেতরে কোনো একটা বক্র চলন দেখাচ্ছে, তখনই সেটাকে বলা হয় নিকটিন্যাস্টিক চলন। যেমন তেঁতুল গাছের মধ্যে, শিরীষ গাছের মধ্যে, এই সমস্ত গাছগুলোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে এরা দিনের বেলায় যখন বেশি আলো থাকে, উষ্ণতা থাকে, তখন এরা কি হচ্ছে, তখন এরা প্রস্ফুটিত হয়ে খুলে একদম সুন্দর মেলে একদম এরকম করে বসে রয়েছে। কিন্তু যখনই ধীরে ধীরে সন্ধ্যা নামার সাথে সাথে উষ্ণতা আর আলোর মাত্রা, তাপমাত্রা যখন কমে যাচ্ছে, তখন তারা আবার সব গুটি মেরে ঘুমিয়ে গেছে। কেন? কারণ এরা সাধারণত উষ্ণতা এবং আলো দুটো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এদের উষ্ণতাও দরকার, এদের আলোও দরকার, কোনো জিনিসই এরা ছাড়বে না। সেই জন্য এদেরকে আমরা বলে থাকি চলনকে, উদ্ভিদের বক্র চলনকে নিকটিন্যাস্টিক চলন। তোমাদের প্রশ্ন কি দেবে জানো? তোমাদের প্রশ্ন বলবে ট্যাকটিক চলন কি এবং কয়েকটি উদাহরণ সহ তাদের ভাগগুলি লিখে দেখাও। যে কটা দেখালাম সেই কটা উদাহরণ সহ লিখবি, আর কিচ্ছু না। ট্রপিক চলন কি? উদাহরণ সহ ভাগগুলি লিখে দেখাও। যে কটা বললাম তার বেশি, একটা কিচ্ছু না। ন্যাস্টিক চলন কি? যে কটা বললাম তার বাইরে একটা উদাহরণ সহ কোনো ভাগ লিখতে হবে না। ব্যাস, তারপরে বল তোর আর কোথায় কি আটকাচ্ছে। তারপরে শুধু আমাকে বল যে তোর আর কোথায় কি আটকাচ্ছে। যা করাবো তার বাইরে একটা প্রশ্ন আসবে না। শুধু একবার যারা নতুন দেখছিস বিশ্বাস করে দেখ, তোদেরকে এমন রেডি করে দেবো তোরা নিজেরা ভয় পেয়ে যাবি যে এত সহজ ছিল, এত ভালো ছিল সাবজেক্টটা, আমরা পড়তাম না, আমরা বই সাইডে ফেলে রেখে দিতাম, আমাদের ইন্টারেস্টটা অন্য লোকেরা মেরে রেখে দিয়েছিল। আর আমি এমন ভাবে পড়িয়ে দেবো যে লাইফ সায়েন্স ছাড়া কিছু পড়তে ভাল লাগবে না। এমন ইন্টারেস্ট তৈরি করে দেবো, এমন একটা প্রেম তৈরি করে দেবো তোদের মনে। এবং এই স্ক্রিনশটটা তোরা নিয়ে নিবি এবং নিয়ে আমাকে সলভ করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবি। যেমন আমি একটা দুটো করেও তোদের দেখাচ্ছি। যেমন ভলভক্সের উদ্ভিদের আলোর দিকের যে চলন, আলোর দিকের চলন এবং ভলভক্সের ক্ষেত্রে, তার মানে এরা আলোর দিকে স্থান পরিবর্তন করতে পারে। আমরা কি বলবো? এদের ট্যাকটিক চলন। তারপরে বলেছে লজ্জাবতীর পত্র স্পর্শ করলে গুটিয়ে যায়, এটি কি ধরনের চলন? এটি কি ধরনের চলন? কিছুক্ষণ আগে আমরা পড়েছি সিসমোনাস্টিক চলন, যেখানে আঘাত বা স্পর্শের উপরে, তারতম্যতার উপরে ভিত্তি করে লজ্জাবতীর পত্রগুলো গুটিয়ে যাচ্ছে। আর আমি বলছি না বাকি যে 1 2 3 4 5 6 ছটা রয়েছে, সেই ছটা তোরা করবি এবং অবশ্যই জানাবি। এটা কিন্তু আমার টেস্ট রিভিশন সিরিজের একটা নতুন ইনোভেশন, যেখানে আমি অল্প করে পড়িয়েও দেবো, মানে তোদের চলন গমন পুরো শেষ উদ্ভিদের, এবং তার সঙ্গে সঙ্গে যতটা তোদের রিভিশনের জন্য এক ঝলকে বিভিন্ন শর্ট কোশ্চেন দরকার, যে আমি চ্যাপ্টারটা ঠিকমতো বুঝতে পেরেছি কিনা, তার জন্য ছোট ছোট কোশ্চেনও আছে। বল এরকম ভাবে কে পড়ায়? শুধু বলে যা নামটা আমায়, যে এত ডিটেলসে ফ্রিতে সব কিছু দিয়ে কে পড়াচ্ছে? কেউ পড়াবে না। সেজন্য অন্তত ভরসা করে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে, শেয়ার করে তুই এটুকু জানবি যে তোর এই যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট একদিন হিউজ তোকে রিটার্ন দেবে। এটুকু আমি বলে যেতে পারবো। তারপরে এবারে আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হলো উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়ক হিসেবে হরমোন। আজকে আমরা উদ্ভিদ হরমোন পড়বো এবং সেকেন্ড পার্ট আনবো। সেকেন্ড পার্টের মধ্যে আমরা স্নায়ুতন্ত্রও পড়বো, আমরা হরমোনও পড়বো। তাহলে আমাদের মেজর একটা বড় কন্টেন্ট হয়ে যাচ্ছে। এবং চ্যাপ্টার যে ইউনিট 2, যেটাকে তোরা চ্যাপ্টার 2 হিসেবে ধরে থাকিস, সেটার মধ্যেও কিন্তু আমরা ক্রোমোজোম এবং কোষ বিভাজন দুটোই কিন্তু ইন ডিটেল, ইন ডেপথে কিন্তু ওয়ান শট আপলোড করা আছে। সেই জন্য চ্যাপ্টার 2 এর জন্য মারপিট করো না। চ্যাপ্টার 2 এর বেশিরভাগটাই আমার কমপ্লিট করে দেওয়া রয়েছে। তোমাদের টোটাল 5টা ভাগ আছে। একটা হলো সাধারণত এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, একটা হলো বংশগতি, একটা হলো পরিবেশ নিয়ে, আর একটা হলো তোমাদের ওই জনন, কোষ বিভাজন, কোষ, জীবজগতের বিভিন্ন ধরনের বৈচিত্র্য নিয়ে। সেই জন্য বারবার বলছি, যতটুকু করাবো ততটুকু খুব ভালো করে করতে থাক, তার বাইরে আর কিচ্ছু লাগবে না। শুধু বিশ্বাস করে ধৈর্য রেখে যা পড়াচ্ছি বারবার বারবার পড়ে সেটাকে খুঁড়ের ধার বানিয়ে রাখ, যাতে দরকার পড়লে কি কোশ্চেন কেটে বেরিয়ে যাবে এমন। তো প্রথমে আমাদের জানতে হবে যে হরমোনটা কি। খুব ইন্টারেস্টিং এই টপিকটা, এত ইন্টারেস্টিং না, মানে শুধু কিছুক্ষণের মধ্যে এত ইন্টারেস্ট তৈরি হয়ে যাবে তোদের হরমোন সম্পর্কে জানার জন্য, তখন মনে হবে দাদা এক্ষুনি তুমি প্রাণী হরমোনটাও করে দাও, এমন ইন্টারেস্ট তৈরি হয়ে যাবে। তো হরমোনের ব্যাপারটা কি? হরমোন, ধর আমি বলছি একটা জায়গায় কিছু কোষ আছে। এবার এই যে কোষটা, সেটাকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থির কোষ ধরে নিলাম। এবার এই যে অন্তঃক্ষরা গ্রন্থির কোষ, এরা নিজেদের ভেতর থেকে কিছু পদার্থকে ক্ষরণ করে। এবার এই যে পদার্থগুলোকে ক্ষরণ করলো, সেগুলো ধর আমাদের যে রক্তবাহ রয়েছে,
সেই রক্তবাহের মাধ্যমে বাহিতও হচ্ছে। তাহলে এই যে অন্তঃক্ষরা গ্রন্থির যে ক্ষরণগুলো, সেগুলো যখন রক্তবাহের মাধ্যমে বাহিত হয়ে অথবা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাহিত হয়ে সেটা যখন নির্দিষ্ট যে লক্ষ্য অঞ্চল রয়েছে সেই লক্ষ্য অঞ্চলে পৌঁছানোর পর সেটা যখন তার যে বাইরের দিকে অবস্থিত বিভিন্ন ধরনের যে রিসেপ্টর, সেই রিসেপ্টরের সঙ্গে বা গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পরবর্তীতে যখন সেটা কি করবে, সেটা যখন সেই কার্যটাকে সম্পন্ন করবে, তখনই সেটাকে কি বলবো, তখনই সেটাকে আমরা বলবো হরমোন, যেটা সেই কোষের ভেতরের বিভিন্ন ধরনের রাসায়নিক সমন্বয় সাধন করতে বা বিভিন্ন ধরনের যে জৈবনিক ক্রিয়া প্রক্রিয়া আছে সেগুলোকে সমন্বয় করতে বা বিভিন্ন ধরনের রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে থাকে। যে এখান থেকে একটা বার্তা এলো, সেই বার্তাটা এসে কার সঙ্গে যুক্ত হলো, বার্তাটা এসে এই যে নির্দিষ্ট কোষ, এই নির্দিষ্ট কোষের সঙ্গে যুক্ত হলো, দিয়ে এরা একটা বার্তা প্রদান করলো এবং এই কোষটা এই বার্তার সাপেক্ষে এবারে ফার্দার কাজ করতে শুরু করবে। এটাকেই আমরা বলে থাকি হরমোন। এবং এই যে হরমোন, এই হরমোন সাধারণত উৎপন্ন তো হয়, কার্যও করে, কিন্তু ক্রিয়া শেষে ধ্বংস হয়ে যায়, এরা আর মিডিয়ামের মধ্যে থাকবে না। সেই জন্য হরমোন রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে থাকে, সব সময় মনে রাখবে। রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে একটা জায়গা থেকে উদ্দীপনাটাকে বয়ে নিয়ে গিয়ে আরেকটা জায়গায় প্রয়োগ করার মাধ্যমে একটা নির্দিষ্ট যে কার্য সেটাকে সম্পন্ন করতে এরা সাহায্য করে থাকে। এবারে তোমাদের জিজ্ঞাসা করে এই যে হরমোন কথাটা, এই হরমোন কথাটা সাধারণত কোথা থেকে এসেছে, সেটা সাধারণত হরমাও অথবা হরম্যাসিন বলে যে গ্রিক শব্দ রয়েছে সেই গ্রিক শব্দ থেকে এসেছে, যার মানে হলো উদ্দীপিত করা বা জাগ্রত করা। এবং এই হরমোন নামকরণ কে করেছিলেন, নাম দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট, বারবার বলছি, খুব ভালো করে মনে রাখবে। একটা হলো বিজ্ঞানী বেলিস এবং একটা হলেন বিজ্ঞানী স্টার্লিং। এই দুজন বিজ্ঞানী মিলে হরমোনের নামকরণ কিন্তু করেছিলেন। এবং হরমোন দেখবে অনেক সময় আমাদের এই যে বিভিন্ন ধরনের দেহের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে যায়, কাজ করার জন্য একটা অদম্য ইচ্ছা তৈরি হয়ে যায়, বা আমরা ফিয়ারলেস হয়ে যাচ্ছি, বা আমাদের ভয় হচ্ছে, বা আমাদের ঘাম হচ্ছে, বা আমাদের টেনশন হচ্ছে, আমাদের প্যালপিটেশন হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের উদ্দীপনা, এই সব উদ্দীপনা বা সব ফিলিংস তৈরি করে হরমোন। আমাদের দেহের ভেতরে কোনো ধরনের সার্কিট বা চিপ লাগানো নেই যেটা উদ্দীপনা তৈরি করে। হরমোন আমাদের দেহের ভেতরে বিভিন্ন ধরনের রাসায়নিক সমন্বয়ক রূপে বা উদ্ভিদের দেহের ভেতরে বিভিন্ন ধরনের রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে এবং কাজ করার মাধ্যমে দেহের ভেতরে বিভিন্ন ধরনের সমন্বয় সাধন করতে সাহায্য করে থাকে। এবারে তোরা বলবি যে দাদা, উদ্ভিদের দেহের ভেতরে তো আমরা রাগ তাপ দেখতে পাচ্ছি না। আরে উদ্ভিদের দেহের ভেতরে রাগ তাপ দেখতে পাচ্ছি না, কিন্তু উদ্ভিদটা তো আকারে আয়তনে তো বাড়ছে, উদ্ভিদের যে পত্রগুলো আছে সেগুলো তো অঙ্কুরিত হচ্ছে, উদ্ভিদের যে মাটির নিচের মূলটা আছে সেটা তো বাড়ছে, উদ্ভিদটা প্রস্থতে তো বাড়ছে, উদ্ভিদটা শাখা প্রশাখায় তো বাড়ছে। এবার এই যে বাড়া বা বৃদ্ধিগুলো কে নিয়ন্ত্রণ করছে? শুধু কোষ, ঘন্টা। হরমোন, হরমোন যদি ইনডিউস না করে, হরমোন যদি উদ্দীপিত না করে, জাগ্রত না করে, কোনোভাবে সম্ভব নয়, কোনোভাবে পসিবলই না যে সেখানে পরবর্তীকালে সেখান থেকে উদ্দীপনার মাধ্যমে কি তৈরি হবে, সেখান থেকে আমরা দেখতে পাবো কোনো একটা কার্য সম্পাদন হবে। কিচ্ছু সম্পাদন হবে না, ঘন্টাও কিছু হবে না, এটুকু মাথায় রাখবে, একদম পরিষ্কার বলে দিচ্ছি। এবং যা পড়িয়ে দিচ্ছি তার বাইরে একটা লাইনও তোদের জিজ্ঞাসা করবে না, বারবার বলছি। এবং এগুলোর সুপার মকো আসবে এবং দেখবি কোশ্চেন গুলো তোদের সাথে কিভাবে আমি পুরো চাঁচা ছোলা করে প্র্যাকটিস করিয়ে দেবো এবং তোদের একটা কোশ্চেনও বাদ যাবে। তো প্রথমত জিজ্ঞেস করেছে হরমোনের বৈশিষ্ট্য। এখানে আমাদের সাধারণভাবে জিজ্ঞেস করেছে হরমোনের বৈশিষ্ট্য, মানে হরমোনের বৈশিষ্ট্যের মধ্যে রাসায়নিক যে ধর্ম সেটা বিভিন্ন ধরনের হতে পারে। রাসায়নিক ধর্ম প্রোটিন ধর্মী হতে পারে, সেটা স্টেরয়েড ধর্মী হতে পারে, সেটা গ্লাইকোপ্রোটিন ধর্মী হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। হরমোনের ক্রিয়া, এক্ষুনি বললাম হরমোনের ক্রিয়া, এরা সাধারণত উৎপন্ন হয়, কার্য করে, কিন্তু ক্রিয়া শেষে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সেটাই তোমরা গুছিয়ে লিখবে যে এরা ক্রিয়ার সময় উৎপন্ন হয়ে নির্দিষ্ট লক্ষ্য অঞ্চলে
কার্য করে, কিন্তু ক্রিয়া শেষে ধ্বংস হয়ে যায়। এই হলো ঘটনা। তারপরের প্রশ্ন চলে, রাসায়নিক বার্তাবহ বা রাসায়নিক সমন্বয়ক। অবশ্যই হরমোনকে আমরা রাসায়নিক বার্তাবহ বা রাসায়নিক সমন্বয়ক কেন বলছি? কারণ হরমোন অন্তঃক্ষরা গ্রন্থির কোষ বা কোষ সমষ্টি থেকে খরিত হয়ে একটা নির্দিষ্ট অঞ্চল থেকে বাহকের মাধ্যমে বা রক্তবাহের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য অঞ্চলে পৌঁছে সেই কোষের ভেতরের যে বিভিন্ন ধরনের জৈবনিক ক্রিয়া, রাসায়নিক বার্তাবহন, সেগুলোকে তারা সম্পন্ন করে, যার ফলে উদ্ভিদের কোষ বলো বা প্রাণীদের কোষ বলো বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করতে পারে, যেটা হরমোনের গুরুত্বপূর্ণ অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এক্ষুনি যেটা তোদের এঁকে দেখালাম, যে একটা জায়গা থেকে অন্তঃক্ষরা গ্রন্থির কোষ থেকে বিভিন্ন হরমোন খরিত হয়েছে, এই হরমোনগুলো রক্তবাহের মাধ্যমে বাহিত হয়ে আরেকটা কোষের মধ্যে গিয়ে এই যে গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তার ফলে এবারে কোষের ভেতরে উদ্দীপনা ছড়িয়ে গেছে। এবারে উদ্দীপনায় সাড়া দেওয়ার জন্য কোষ যে কাজটা করার জন্য এই হরমোনগুলো যুক্ত হয়েছে, সেই কাজটাকে করার জন্য এবারে উদ্দীপনা পাঠাতে শুরু করে দেবে, যার ফলে কি হবে? হরমোন রাসায়নিক বার্তাবহ বা রাসায়নিক সমন্বয়ক রূপে আমাদের দেহের মধ্যে বলো বা প্রাণীদের দেহের মধ্যে বলো কার্যকে সম্পাদন করবে। এখানে লক্ষ্য কর, সিক্রেটিং সেল মানে এটা ধরে নিবি অন্তঃক্ষরা। এবার এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, এরা কি করবে? এরা সাধারণত হরমোন ক্ষরণ করবে, এই যে হরমোন। এবার এই যে হরমোনটা বাহিত হচ্ছে, এক সময় গিয়ে দেখলো যে এখানে আমার টার্গেট সেলটা রয়েছে, তখনই বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে এখানেও লক্ষ্য বস্তু রয়েছে, এখানেও লক্ষ্য বস্তু রয়েছে, এবং সেখানে এই যে গ্রাহক ছিল, এই গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে গেল, এবং যুক্ত হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? তারা প্রত্যেকটা কোষের মধ্যে একটা নির্দিষ্ট রাসায়নিক সংকেত প্রদান করছে, যার ফলে কোন কোষ কিভাবে কোন হরমোন ফার্দার তারপরে ক্ষরণ করবে সেটা তারা উদ্দীপিত করে থাকে। ধর পিটুইটারি থেকে একটা হরমোন এসে সেটা আমাদের থাইরয়েড গ্রন্থির সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীকালে আমাদের T3 T4 এই ধরনের হরমোন ক্ষরণে উদ্দীপনা দিল। এগুলো কি? এগুলো হলো রাসায়নিক সমন্বয়ক, যেগুলো একটা জায়গা থেকে রাসায়নিক রূপে বাহিত হয়ে এসে আর একটা জায়গার কোষের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করলো একটা উদ্দীপনা, এবং সেই উদ্দীপনার মাধ্যমে এক কথায় আমরা বলতে পারি বিভিন্ন ধরনের যে সমস্ত জৈবনিক ক্রিয়া আছে, সেটা রাসায়নিক সমন্বয়ক হোক বা সেটা কোনো ধরনের হরমোন খরা হোক বা কোনো ধরনের কোষের ভেতরে তাদের আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া হোক বা নিজেদের ঘরের কাজ হোক, সেটা করতেও কিন্তু এই হরমোনই সাহায্য করে থাকে। যেমন আমাদের দেহের যে বৃদ্ধি হচ্ছে, কেন হচ্ছে? হরমোনের জন্য হচ্ছে, গ্রোথ হরমোনের জন্য হচ্ছে, সোমাটোট্রফিক হরমোনের জন্য হচ্ছে। কেন? কারণ সেই হরমোনগুলো আমাদের দেহের বৃদ্ধির যে কোষ, সেই কোষের সঙ্গে এসে যুক্ত হয়, যে কোষগুলোকে ইনডিউস করে, এই উদ্দীপিত হয়, এই বার এরকম করে বাড়িয়ে তোলে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের দেহটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের দেহটা আকার আয়তনে বেড়ে যাচ্ছে। এই হলো ঘটনা, একদম সহজ সরল ঘটনা। এবং সবসময় মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি? সিক্রেটিন। প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা? সিক্রেটিন হরমোন। তারপরে চলে আয় উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। এবারে আমরা উদ্ভিদ হরমোনের মধ্যে পড়ছি। আমরা পরের দিন প্রাণী হরমোন প্লাস স্নায়ুতন্ত্রটা পড়বো একদম জিঙ্কু করে। এবং একবার বলে দিচ্ছি, ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি একবার দেখে নিতে পারিস, কংগ্রাচুলেশনস, তোরা এলিট ক্লাসের নলেজ গেইন করেছিস। কারণ এই এলিট জিনিস আমি একমাত্র তোদেরকে ফ্রিতে ইউটিউবে দিয়ে দিচ্ছি, এবং যারা নতুন আছিস তারাও শুনে যাবি, তারাও বুঝে যাবি যে আমি কি পরিমাণে তোদের জন্য খেটে জিনিসগুলো বানিয়ে দিয়েছি, যার ফলে একবার পড়ার পরে আর তোরা ভুলবি না। তো চলে আয় ফাইটো হরমোন মানে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে বলা হচ্ছে যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থ, দাদা আমরা তো জেনেই গেছি, জৈব রাসায়নিক পদার্থগুলো দেহের মানে উদ্ভিদ দেহের কোনো নির্দিষ্ট কোষ থেকে স্বল্প মাত্রায়, কারণ উদ্ভিদ তো, উদ্ভিদের ওই হিউজ অ্যামাউন্টে তৈরি হওয়ার দরকার নেই, আমাদের দেহের ভেতরেও অল্প স্বল্প, ওদের দেহের ভেতরেও অল্প স্বল্প। হরমোন অত্যাধিক পরিমাণে যদি কোথাও বেড়ে গিয়ে কাজ করে, তার মানে সেটা গন্ডগোল হয়ে যাবে, সেখানে ইররেগুলেশন চলে আসবে, সেখানে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাবে। সেই জন্য স্বল্প মাত্রায় সংশ্লেষিত হয়ে বিশেষ দূরবর্তী স্থানে বাহিত হয়ে, যে স্থানে বাহিত হয়ে গিয়ে কাজ করার চেষ্টা করবে, ধর এইখানে তৈরি হয়েছে, এইখানে অন্তঃক্ষরা গ্রন্থি আছে, এইখান থেকে হরমোন তৈরি হয়েছে, এবার এখান থেকে হরমোন তৈরি হয়ে এতটা পথ বয়ে নিয়ে গিয়ে ও এইখানে একটা কোষ আছে, এইখানে কোষের উপরে তারা কাজ করবে। তাহলে আমরা বলতেই পারি যে একটা জায়গায় উৎপন্ন হয়ে দূরে বাহিত হয়ে নির্দিষ্ট যে লক্ষ্য বস্তুর উপরে ক্রিয়া করার ফলে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কার্যকলাপকে উজ্জীবিত করে উঠবে বা জাগ্রত করে দেবে, সেই
জৈব রাসায়নিক পদার্থটাকে আমরা বলে থাকি ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন। এবারে প্রথম কোন কোন বিজ্ঞানীরা উল্লেখ করেছিলেন? চার্লস ডারউইন, ফ্রান্সিস ডারউইন। এটা কিন্তু সেই বংশগতি ডারউইন নয় বাবা, ওটা ছিল গ্রেগার জোহানসেন ডারউইন, ওটা আলাদা, ওটা মেন্ডেল ছিলেন, সরি। এটা কিন্তু ওই সেই এর ডারউইন নয়, কি বলে, অভিযোজন অভিব্যক্তির ডারউইন না, ওটা অন্য ডারউইন ছিলেন, এটা অন্য ডারউইন। ইনি চার্লস ডারউইন, এটা অন্য চার্লস ডারউইন। আর ফ্রান্সিস ডারউইন দুজনে মিলে সর্বপ্রথম উদ্ভিদ হরমোনের কথা কিন্তু উল্লেখ করেছিলেন, সব সময় মনে রাখবি। তারপরে চলে আয় রাসায়নিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে। প্রথমত হলো রাসায়নিক ধর্ম যদি ধরা হয়, উদ্ভিদের রাসায়নিক ধর্ম দু ধরনের, ওইসব প্রোটিন টোটিন না, একটা হলো আম্লিক আর আরেকটা হলো ক্ষারীয়। কথা দূরে দূরে কেন লিখলে বলছি। আম্লিকের মধ্যে কে পড়বে? আম্লিকের মধ্যে অক্সিন পড়বে, আম্লিকের মধ্যে জিব্বেভাই পড়বে, মানে জিব্বেরেলিন পড়বে। আর ক্ষারীয়র মধ্যে কে পড়ে যাবে? ক্ষারীয়র মধ্যে সাইটোকাইনিন পড়ে যাবে, কারণ এদের মধ্যে আমরা পিউরিন বেস দেখতে পাই, যেটা সাধারণত ডিএনএ এর মধ্যে থাকা একটা নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় বেস, সেই জন্য সাইটোকাইনিন ক্ষারীয় প্রকৃতির। বোঝা গেছে? একদম পরিষ্কার। উৎস, উৎস কোথা থেকে? উদ্ভিদের বিভিন্ন ধরনের বর্ধনশীল অঞ্চল, ভ্রূণমুকুল আবরণী, বীজপত্র, তারপরে অগ্রমুকুল, কাক্ষিক মুকুল, এই সমস্ত যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত স্থান থেকে কিন্তু এই উদ্ভিদ হরমোনগুলো তৈরি হয়ে থাকে। পরিবহন কি করে হয়? পরিবহন সাধারণত জাইলেম এবং ফ্লোয়েম নামক যে কলা রয়েছে তাদের মাধ্যমে হয়ে থাকে, এবং ঊর্ধ্বমুখী, সর্বমুখী, একমুখী তিন ধরনের পরিবহনই আমরা দেখতে পাই। কিছু কিছু হরমোন আছে শুধুমাত্র একমুখী পরিবহন করে, কিছু কিছু হরমোন আছে উভমুখী পরিবহন করে, আর কিছু কিছু হরমোন আছে চারিদিকে উদ্ভিদের দেহের মধ্যে ছড়িয়ে যায়। সেই জন্য আমরা তিন ধরনের পরিবহনই জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে দেখতে পাচ্ছি। জাইলেম ফ্লোয়েম প্রধান পরিবহনে সাহায্য করে থাকে, যার ফলে উদ্ভিদ হরমোন চারি জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সব সময় আমাদের মাথায় রাখতে হবে, যেমন এই যে উদ্ভিদ হরমোন, এই উদ্ভিদ হরমোনের ফলে এই যে কাণ্ডের অগ্রভাগ, এই যে অগ্রমুকুল, সেই অগ্রমুকুল অক্সিন নামক যে হরমোন তার ফলে বৃদ্ধি পাচ্ছে। তারপরে এই যে একটা পর্ব এবং এই যে একটা পর্ব, এদের দুজনের মাঝখানের যে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, সেই দৈর্ঘ্য বৃদ্ধিতে কে সাহায্য করছে? সেই দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করছে জিব্বেরেলিন। তারপরে এই যে পাতা, এই পাতা যাতে তাদের অকাল পত্রমোচন না হয়, বার্ধক্য যাতে রোধ করা যায়, তার জন্য কে সাহায্য করছে? সাইটোকাইনিন। সেই জন্য উদ্ভিদের বৃদ্ধির জন্য উদ্ভিদ হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে উদ্ভিদ হরমোনের কোনো ভূমিকা যদি না থাকে উদ্ভিদ বেঁচেই থাকতো না। পরের কথা তো উদ্ভিদ বাড়বে কি, কমবে কি, মরবে। তারপরে এই তিন ধরনের উদ্ভিদ হরমোন আমরা সাধারণত দেখতে পাই এখনকার দাঁড়িয়ে। একটা হলো প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, যে উদ্ভিদ হরমোনগুলো সাধারণত উদ্ভিদের দেহের ভেতরে ন্যাচারালি তৈরি হয়ে থাকে, প্রাকৃতিকভাবে সংশ্লেষিত হয়, সেগুলোকে আমরা বলে থাকি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। যেমন অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এগুলো সমস্ত প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। আবার অন্যদিকে যদি আমরা বলি, আমরা তো সবসময় ছুকছুকানি স্বভাব আমাদের, আমরা কি করেছি, আমরা জৈব রসায়নগারে, গবেষণাগারে, ল্যাবের মধ্যে বিভিন্ন ধরনের কৃত্রিম রাসায়নিক উদ্ভিদ হরমোন তৈরি করেছি, যেগুলো উদ্ভিদের দেহের ভেতরে তৈরি তো হচ্ছে না, কিন্তু উদ্ভিদের উপরে 100% অ্যাকুরেটলি কাজ করছে। যেমন কি কি আছে? ন্যাপথল বা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড, 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এরা সমস্ত কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা উদ্ভিদ হরমোন। কিছু কিছু ক্ষেত্রে উদ্ভিদের আগাছা দমনের জন্য ব্যবহার করি, কিছু কিছু ক্ষেত্রে উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহার করি, যাতে প্রচুর পরিমাণে আমাদের শস্য দিতে পারে। সব সময় মাথায় রাখবে। তারপরে চলে আসে প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোন মানে হলো যে সমস্ত হরমোনগুলো সাধারণত উদ্ভিদের দেহে অনুমান করা হয় আছে কি নেই, আইডিয়া নেই, কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে আছে, যার ফলে এই ধরনের রাসায়নিক ক্রিয়াকলাপ জানাই যায়নি। কারণ গেস যদি আমি মারি, ধর আমি বললাম আমার হাতের মধ্যে কিছুটা একটা ব্যাপার আছে, কিছুটা একটা ব্যাপার আছে, কিন্তু আমি নিজে জানি না হাতের মধ্যে কি ব্যাপার আছে, তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে? সম্পূর্ণ অজানা। সেই জন্য এই ধরনের হরমোনকে বলা হয় প্রকল্পিত হরমোন। মানে শুধু চিন্তা করেছি, স্বপ্ন দেখেছি, স্বপ্নের কোনো ভিত্তি নেই। তার মধ্যে কি কি নাম? ফ্লোরিজেন, ডরমিন। অনেক সময় জিজ্ঞাসা করে যে উদ্ভিদের দুটি প্রকল্পিত হরমোনের নাম বলো। ফ্লোরিজেন, ডরমিন, এরা হলো উদ্ভিদের প্রকল্পিত হরমোন। এবং এই চারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, বারবার তোদের বলছি, চারটে স্টার দিয়েছি, এমনি এমনি না। অক্সিনের যে প্রাকৃতিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল পাইরুভিক অ্যাসিড, দুটো নামই আমাদের মনে রাখতে হবে। আর অক্সিনেরই আবার কৃত্রিম কিছু নাম আছে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড, 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। প্রত্যেকটা নাম আমাদের মনে রাখতে হবে। একটাকে বলা হয় আইবিএ, একটাকে বলা হয় আইপিএ, একটাকে বলা হয় 2,4-D, একটাকে বলা হয় এনএএ, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আর আমরা যদি এদিক থেকে ধরি তাহলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আইএএ আর ইন্ডোল পাইরুভিক অ্যাসিড আইপিএ।
ক্লিয়ার একদম। তারপরে চলে আসে জিব্বেরেলিন, অক্সিন খতম। জিব্বেরেলিনের মধ্যে কি আছে? সহজ একদম পাতি, জিব্বেরেলিক অ্যাসিড 1, জিব্বেরেলিক অ্যাসিড 2, এই দুটোই হয়ে যাচ্ছে প্রাকৃতিকের মধ্যে। আর কৃত্রিমের মধ্যে কি হয়ে যাবে? হেলমিনথোস্পোরাল হয়ে যাবে, ফসফোলিক অ্যাসিড হয়ে যাবে। এই দুটো নাম অত্যন্ত ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিচ্ছি, এই দুটো নাম অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বি, না হলে কিন্তু বিশাল জিনিস মিস হয়ে যাবে। তারপরে 3 নম্বরে সাইটোকাইনিন, জিয়াটিন, কাইনেটিন, এগুলো হলো প্রাকৃতিক, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে। এবং কৃত্রিমের মধ্যে কি আছে? বেনজিমিডাজল আছে, ইমিডাজল আছে, এরা সাধারণত একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট। ফার্দার এমসিকিউ সত্য মিথ্যা এগুলোতে আসার অত্যন্ত এদের চান্স বেশি। তারপরের জিনিসে চলে আয়। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ছোট ছোট 3টে জিনিস, একটা অক্সিন হরমোন, একটা সাইটোকাইনিন হরমোন, আর একটা জিব্বেরেলিন হরমোন। এই যে 3টে হরমোন রয়েছে, এই 3টে হরমোন আসলে কিভাবে কাজ করছে আর এদের উৎসটা কি। যেমন অক্সিন হরমোন উদ্ভিদের যে ভাজক কলা রয়েছে, মানে উদ্ভিদের যে অঞ্চলগুলো বিভাজিত হয়, বা ধরে নে অগ্রমুকুল, বা ধরে নে বিভিন্ন ধরনের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে যেগুলো বিভাজিত হওয়ার মাধ্যমে উদ্ভিদ দেহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গ্রোথ হচ্ছে, বা কাণ্ডমূলের অগ্রভাগের মধ্যে, ভ্রূণমুকুলের আবরণীর মধ্যে, বর্ধনশীল পাতার কোষের মধ্যে, পুষ্পমঞ্জরির মধ্যে যেখানে পুষ্প প্রস্ফুটিত হচ্ছে, সেই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে তৈরি হওয়া এক ধরনের জৈব আম্লিক উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী একটা হরমোন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হরমোন। যে হরমোনটা যদি না থাকে তাহলে কোনোভাবেই উদ্ভিদের বৃদ্ধি সম্ভবই না। এবং অক্সিন হরমোনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, সব সময় মাথায় রাখবে, অক্সিন হরমোনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তারপরে চলে আয় অক্সিন হরমোনের একাধিক যে বিভিন্ন কার্য রয়েছে, যেমন কোষের আয়তন বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করে থাকে, উদ্ভিদের যে কোষ প্রাচীর রয়েছে সেটার আয়তন বৃদ্ধিতে সাহায্য করে, এবং নতুন উপাদান সঞ্চয় করার মাধ্যমে কোষটাকে আকার আয়তনে বৃদ্ধি করে, এবং কোষ বিভাজনেও এরা সাহায্য করে, যাতে পরবর্তীকালে উদ্ভিদের বিভিন্ন ধরনের যে সমস্ত বর্ধনশীল অঞ্চলগুলো রয়েছে সেখানে 1টা থেকে 4টে কোষ তৈরি হয়, পরবর্তীকালে 4টে থেকে 8টা কোষ তৈরি হয়, এবং বিভাজিত হওয়ার মাধ্যমে কন্টিনিউয়াসলি উদ্ভিদ যাতে নিজেদের বর্ধন করতে পারে, বৃদ্ধি ঘটাতে পারে, সেই দিকে কোষ বিভাজনে অগ্রণী ভূমিকা পালন করে থাকে অক্সিন হরমোন। তারপরে চলে আয় ক্যাম্বিয়ামের সক্রিয়তা, আমরা পড়েছিলাম না জোর কলমের মধ্যে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম দেখতে পাই, যেটা জাইলেম ফ্লোয়েমকে সাধারণত আলাদা করে থাকে, সেটা তোমরা পরে পড়বে। এবারে এই যে স্বল্প মাত্রায় অক্সিন, সেটা সাধারণত ক্যাম্বিয়ামের সক্রিয়তাকে ত্বরান্বিত করে, এর ফলে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে, মানে এবারে উদ্ভিদটা লম্বায় না, এবারে উদ্ভিদটা খানিকটা প্রস্থতেও বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের যে সক্রিয়তা ক্যাম্বিয়ামের, সেটা আমাদের কাদের সাহায্যে হচ্ছে? সেটা অক্সিন হরমোনের সাহায্যে হচ্ছে। তারপরে চলে আয় মূলের বৃদ্ধি। মূলের ক্ষেত্রে আমরা অত্যন্ত সিগনিফাইং একটা ঘটনা দেখতে পাই, কাণ্ডের ক্ষেত্রেও দেখতে পাই। সব সময় মনে রাখবি, এই যে ট্রপিক চলন আমরা কিছুক্ষণের মধ্যে পড়লাম, সেটার মধ্যে আমরা কি দেখতে পেলাম? যে কাণ্ড সাধারণত আলোর দিকে বেঁকে যাচ্ছে এবং মূল আলোর বিপরীতে বেঁকে যাচ্ছে। এই ঘটনাটা কিছুক্ষণের মধ্যে অক্সিন হরমোন দিয়ে পড়বো, দেখবি পুরো একদম আরো ক্লিয়ার হয়ে যাবে। এত সুন্দর কনসেপ্ট যে তোদের পুরো মস্তিষ্ক খুলে যাবে, এত বিউটিফুল জিনিসটা। তারপরে চলে আয় অগ্রমুকুলের প্রাধান্যতা। এই যে অগ্রমুকুল, এই অগ্রমুকুল যাতে প্রাধান্যতা পেয়ে সেটা যাতে বৃদ্ধি পেতে শুরু করে, এবং অগ্রস্থ প্রকটতার মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতেও কিন্তু এরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। সেই জন্য সবসময় অক্সিন হরমোন মনে রাখবি উদ্ভিদের অগ্রস্থ প্রকটতাকে ঘটাবে এবং তার মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাবে। তারপরেই চলে আয় ট্রপিক চলন নিয়ন্ত্রণ। এক্ষুনি আমরা কি পড়েছিলাম? এইটা হলো কাণ্ডের অগ্রভাগ, খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবি। এটা কাণ্ডের অগ্রভাগ। এতক্ষণ পর্যন্ত এখন কিচ্ছু ছিল না, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম এই যে আলোটা, এই আলোটা কোন দিক থেকে আসছে? আমার রাইট সাইড থেকে আসছে, লেফট সাইডে। এবার আসার ফলে কি হয়েছে? সবসময় মনে রাখবি
অক্সিন কিন্তু আলো পছন্দ করে না, বিরক্ত হয় আলোর থেকে, সেই জন্য আলো যেদিকে অক্সিন তার বিপরীতে, আলোর বিপরীতে অক্সিনের পরিমাণটা ধীরে ধীরে বেড়ে যায়। এবার বেড়ে যাওয়ার ফলে এখানটায় লক্ষ্য কর, এখানেও অক্সিন বেড়ে গেছে, এখানেও কিন্তু অক্সিনটা বেড়ে গেছে একটা কর্নারে। তার ফলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে যে কাণ্ড সাধারণত বেশি অক্সিনে অনুভূতিশীল, সেই জন্য আমাদের দেখে মনে হয় যে কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আলোটা মেইন ফ্যাক্টর না, অক্সিনটা আলোর জন্য যে দিকে সঞ্চিত হয়েছে সেটা ফ্যাক্টর। কেন? কারণ কাণ্ড সবসময় বেশি অক্সিনে দ্রুত অনুভূতিশীল এবং যেটা মূল সেটা কম অক্সিনে অনুভূতিশীল, মানে যে অঞ্চলটায় আমরা দেখতে পাচ্ছি অক্সিন কম রয়েছে সেই অঞ্চলটায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যেমন এইখানটা লক্ষ্য কর ফাঁকা, এই ফাঁকা অঞ্চলটা ধীরে ধীরে আলোর বিপরীতে বৃদ্ধি পাচ্ছে এবং যে অঞ্চলে রয়েছে সেই অঞ্চলটা আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ট্রপিক চলনে বল, মানে এটা ফটোট্রপিক চলন, ফটোট্রপিক চলনে অক্সিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে ভূমিকাটা, এই ভূমিকাটা কিন্তু তোদের দেয় 3 নম্বরে চিত্র সহ। তোদের আমি হাতে এঁকে চিত্র রেডি করে দিয়েছি এবং বারবার বলছি এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবেই আসবে। এই ধরনের প্রশ্নের পুরো বন্যা বইয়ে দিয়েছি আমি পুরো ভিডিওটার মধ্যে, শুধু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাক, ফাটিয়ে দিয়ে কাঁপিয়ে দিয়ে একা হাতে আমরা বেরিয়ে যাব। এই প্রশ্নগুলো আসবেই আসবে, মাইন্ডেড। তারপরে চলে আয় জিওট্রপিক চলন, এটা তো হয়ে গেল ফটোট্রপিক, যেখানে আলো পছন্দ করছে না অক্সিন, কিন্তু অক্সিন আবার অভিকর্ষ পছন্দ করে। তার ফলে কি হচ্ছে, যেদিকে অভিকর্ষ সেদিকে অক্সিন জমা হয়ে গেছে। তার ফলে আমরা এক্ষুনি কি পড়লাম, কাণ্ড বেশি অক্সিনে অনুভূতিশীল, মানে কাণ্ডর এদিকে অক্সিন জমেছে, তার মানে কাণ্ডটা উপরের দিকে উঠবে। আর মূলের এইখানে অক্সিন কম রয়েছে, এই জায়গাটায় অক্সিন কম, তার মানে মূল কম অক্সিনে অনুভূতিশীল, মানে মূলটা এদিকে বেঁকে যাবে। দেখ ঠিক তাই হলো, কম অক্সিনে দ্রুত বৃদ্ধি পেয়েছে, এজন্য বলা হচ্ছে অভিকর্ষ অনুকূলবর্তী। কেন বৃদ্ধি পাবে না? কারণ আগেই তো আমরা পড়লাম যে মূল কম অক্সিনে অনুভূতিশীল এবং যেটা কাণ্ড, সেই কাণ্ডটা বেশি অক্সিনে অনুভূতিশীল, সেই জন্য কাণ্ড অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে না, বিপরীতে বৃদ্ধি পাচ্ছে এবং মূল অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে। এই হলো ট্রপিক চলনে অক্সিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা দেবেই দেবে, মিলিয়ে নিবি তোরা। তারপরে চলে যায় বীজহীন ফল উৎপাদন, যেটাকে আমরা পার্থেনোকার্পি বলে থাকি। সেখানে কি হয়, যদি আমরা নিষেকের পূর্বে অক্সিন হরমোন প্রয়োগ করি তাহলে দেখা যায় যে সমস্ত ফলের মধ্যে আগে বীজ ছিল, যে সমস্ত ফলের মধ্যে আগে বীজ ছিল সাধারণত ডিম্বাশয়ের পরে ডিম্বকটাই তো ফলে পরিণত হয় নিষেকের পরে, কিন্তু আমরা যদি দেখি আমরা এখানে দেখতে পাবো টমেটো কিন্তু বীজহীন টমেটোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোথায় গেল, এই যে দেখা গেছে যে অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই যদি ডিম্বাশয় ফলে পরিণত হয়, যদি নিষেকই না ঘটে ডিম্বাশয় ডাইরেক্ট ফলে পরিণত হয়ে গেল, তাহলে ডিম্বকটায় আসবেই না সেখানে স্পটে, ডিম্বক আউট, ডিম্বক আউট আর বীজহীন ফল ইন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। পার্থেনোকার্পি ইন কেন? কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি নিষেক প্রক্রিয়ায় হয়নি, অক্সিনের প্রভাবের ফলে সেটা একটা বীজহীন টমেটো বা বীজহীন তরমুজে রূপান্তরিত হয়ে গেছে। এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে বলা হয় পার্থেনোকার্পি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা 2 নম্বরের জন্য ঘটনা। বারবার বলছি, যা পড়াচ্ছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না, চুপচাপ খুব ভালো করে পড়তে থাক, পাঠিয়ে দিয়ে আসবি তোরা। তারপরে চলে আসে জিববেরেলিন। জিববেরেলিন সাধারণত কোথায় থাকে? উদ্ভিদের যে সমস্ত পরিপক্ক বীজ আছে, উদ্ভিদের মুকুল, অঙ্কুরিত চারা গাছ, বীজপত্র মানে বাইরের দিকের যে খোলসটা, বীজপত্র, পাতার বর্ধনশীল অংশ মানে যে অংশটা বৃদ্ধি পাচ্ছে সেই সমস্ত অঞ্চলে এরা সংশ্লেষিত হয় এবং এটাও কিন্তু একটা আম্লিক উদ্ভিদ হরমোন। সবসময় মনে রাখবে এটা একটা আম্লিক উদ্ভিদ হরমোন। কোথায় দেখতে পাওয়া গেছিল? প্রথম জিববেরেলা ফুজিকুরোই নামক একটা ছত্রাকের মধ্যে দেখতে পাওয়া গেছিল, যেটা এমসিকিউর জন্য বা এসএকিউর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা শর্ট নোট। কারণ এই জিববেরেলা ফুজিকুরোই থেকেই প্রথম জিববেরেলিন যে অ্যাসিড 1 সেটা আবিষ্কার করা হয়েছিল এবং সেখান থেকেই পরবর্তীকালে বোঝা গেছিল যে হ্যাঁ, নরমাল উন্নত শ্রেণীর উদ্ভিদদের ভেতরেও আমরা জিববেরেলিক অ্যাসিড 1 দেখতে পাই। এবং জিববেরেলিন কিসে সাহায্য করে? জিববেরেলিন বিভিন্ন ভ্যারিয়াস কাজে সাহায্য করে থাকে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটা কাজ। যেমন কি কি? যেমন বৃদ্ধি নিয়ন্ত্রণ,
জিব্বেরেলিন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে। আগেও বলেছিলাম, আগে দেখ কত ছোট ছোট পর্বমধ্য ছিল, এই পাতা এই পাতার মধ্যে ডিসটেন্স, এই পাতা এই পাতার মধ্যে ডিসটেন্স, এই পাতার মধ্যে ডিসটেন্স, কিন্তু জিব্বেরেলিন কি করেছে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে, তার ফলে উদ্ভিদটা লম্বায় বৃদ্ধি পাচ্ছে এবং অতিশয় দীর্ঘ হয়ে যাচ্ছে, এরকম হলো ব্যাপার। তারপরে চলে আস সুপ্তাবস্থা ভঙ্গ। যেমন বিভিন্ন বীজ আছে যেগুলো সাধারণত তাদের দীর্ঘ সুপ্তাবস্থা, ধরে নে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, সেই সমস্ত বীজগুলোর উপরে আমরা যদি জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করি বাইরে থেকে, তাহলে তাদের সুপ্তাবস্থাকে ভাঙিয়ে আমরা অঙ্কুরোদ্গম করাতে পারবো। নহলে সেই বীজ কবে যে অঙ্কুরিত হবে, কবে যে সেই বীজ থেকে ফল হবে, কবে যে গাছ হবে, নো ওয়ান নোস, কেউ জানে না, তিন কুলের কেউ জানে না। কেন জানে না? কারণ তাদের এক একটা উদ্ভিদের দীর্ঘ সুপ্তাবস্থা থাকে। এমনও উদ্ভিদ রয়েছে যাদের 200 বছরের সুপ্তাবস্থা, তাদের উপরে জিব্বেরেলিন প্রয়োগ করে তাদের সুপ্তাবস্থাকে ভাঙিয়ে সেখান থেকে অঙ্কুরিত করা হয় বীজ। তারপরে চলে আসে পুষ্প প্রস্ফুটন। বিভিন্ন উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন তাড়াতাড়ি করানোর জন্য দেখবি নার্সারিতে এক ধরনের বোতল নিয়ে পিচ 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 করে সবসময় স্প্রে করতেই থাকে। ওগুলো কি? ওগুলো হলো হরমোন মেশানো এক ধরনের স্প্রে, যার ফলে উদ্ভিদগুলো অতটা সতেজ থাকে। নাহলে আমরা বাড়ি আনার পরে উদ্ভিদকে কি আমরা কাঠি করছি না, উদ্ভিদকে কি আমরা কেরোসিন ঢেলে দিয়েছি যে উদ্ভিদগুলো এরকম নিতিয়ে যাচ্ছে ধীরে ধীরে? প্রপার ওরা জানে যে কোন জিনিসটা কখন কোথায় কিভাবে দিতে হবে, সেই জন্য ওদের হাতে উদ্ভিদ খুব ভালো হয় আর আমাদের হাতে সব পটল তোলে। এই হলো ব্যাপার। তারপরে চলে আসে ফল গঠন। উদ্ভিদ সাধারণত যে বিভিন্ন ধরনের উদ্ভিদের দেহের ভেতরে যে ফল হচ্ছে, সেই ফল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং মুকুলের যে প্রস্ফুটন, মানে যে সমস্ত কুঁড়িগুলো রয়েছে, সেই কুঁড়িগুলোর প্রস্ফুটন ঘটাতে, সেটা কাক্ষিক হোক বা পুষ্পমুকুল হোক, তাদের প্রস্ফুটন ঘটাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জিব্বেরেলিন। খুব গুরুত্বপূর্ণ জিনিস, বারবার বলছি, এদের এই কাজগুলো দেবেই দেবে, এবং যে কটা কাজ আমি পড়িয়ে দিয়েছি তার বাইরে আর একটা লিখতে হবে না, এটুকু লেখ। তারপরে কেউ যদি নাম্বার কাটে তো আমাকে বলবি, তোকে আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দিলাম। কেউ যদি কাটে তখন আমাকে বলবি, কারণ যেভাবে পড়িয়ে দেবো এই জিনিসটাকে আমি বলে দিচ্ছি, তুই যদি সলিড নামাতে পারিস, হ্যাঁ, তুই যদি বাচ্চা দিয়ে উড়িয়ে দিয়ে চলে এলি তখন তো ব্ল্যাঙ্ক চেক কেন, তোকে যদি 1 কোটি টাকাও দিয়ে দিই তাও কোনো লাভ হবে না। কেন? কারণ তুই ছেড়ে দিয়েছিস। কিন্তু তুই যদি অনেস্টলি খুব ভালো করে পড়ে এটাকে পুরোটাকে নামাতে পারিস অনেস্টলি, আমি বলে দিচ্ছি ভাই, তোর একটা নাম্বার কাটবে, এটুকু আমার জানি। তারপরে চলে আসে সাইটোকাইনিন। সাইটোকাইনিনে কি হচ্ছে, কোন একটা উদ্ভিদ যে অগ্রস্ত ভাবে বৃদ্ধি পাচ্ছিল, সেই অগ্রস্ত বৃদ্ধি না পেয়ে এদের যদি আমি অগ্রমুকুলটাকে টুক করে কেটে দিই, তাহলে কি হচ্ছে, অগ্রমুকুলটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। এবার অগ্রমুকুল অ্যাবসেন্ট হয়ে যাওয়ার ফলে যেটা আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে কাক্ষিক মুকুলগুলো বৃদ্ধি পাচ্ছিল না, এবারে কিন্তু সেই কাক্ষিক মুকুলগুলো বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পাওয়ার ফলে উদ্ভিদের গৌণ বৃদ্ধি সম্পন্ন হচ্ছে বা শাখা প্রশাখার বৃদ্ধি সম্পন্ন হচ্ছে। এবং সাইটোকাইনিন হলো একটা পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় এক ধরনের জৈব পদার্থ, যেটা কোষ বিভাজনকে উদ্দীপিত করার মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে বা প্রস্থে বৃদ্ধিতে সাহায্য করে থাকে। সবসময় মনে রাখবি এই যে পয়েন্টটা, এটা শর্ট কোশ্চেনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যে অ্যাডিনিন নামক পিউরিন জাতীয় ক্ষারীয় জৈব পদার্থ থেকে এরা সংশ্লেষিত হয়ে থাকে, সেই জন্য এরা হলো ক্ষারীয়, এরা হলো ক্ষারীয়। এবং বাকি আগের যে দুটো পড়েছিলাম অক্সিন জিব্বেরেলিন, এরা হলো আম্লিক। তারপরে চলে আসে সাইটোকাইনিনের কাজ। সাইটোকাইনিনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, সাইটোকাইনিন সাধারণত কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের সাইটোকাইনেসিসকে ত্বরান্বিত করে, যেটা আমরা কোষ বিভাজনের মধ্যে পড়েছি, এবং সাইটোকাইনেসিসকে ত্বরান্বিত করার মাধ্যমে কোষ বিভাজন সম্পন্ন করতে এরা সাহায্য করে থাকে, যার ফলে দ্রুত কোষটা বিভাজিত হয়ে দ্রুত উদ্ভিদের বৃদ্ধি ঘটে। তারপরে কিসে সাহায্য করে, কোষের বৃদ্ধিতে সাহায্য করে সাইটোকাইনিন। বিভিন্ন ধরনের মূল বল, বিভিন্ন ধরনের কচি কচি ছোট ছোট যে সমস্ত পাতাগুলো এখনো সবুজ হয়নি, সেই সমস্ত পাতাগুলোর কোষের বিভাজনের মাধ্যমে, কোষের বৃদ্ধি ঘটানোর মাধ্যমে উদ্ভিদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আনতে সাহায্য করে, এবং কোষগুলো আয়তনে বৃদ্ধি পেয়ে থাকে। যেমন প্রত্যেকটার মধ্যে দেখ, এটার ক্ষেত্রে কত সরু ছিল লিগলিকে, এটার ক্ষেত্রে কত ছোট ছিল ছোট্ট মতো, এরা এখন বড় হয়ে গেছে, বড় হয়ে গিয়ে এখন বড় বড় কোষ হিসেবে মাটি থেকে বেশি পরিমাণে জল তুলতে পারছে। এত সুন্দরভাবে হরমোন কাজ করে। তারপরে বার্ধক্যের বিলম্বিতা, মানে কোনো একটা হরমোন যদি আমি প্রয়োগ করি, ডেফিনেটলি সেটা তো আর করছে না, কিন্তু এই সাইটোকাইনিন হরমোন যদি আমি প্রয়োগ করি, তাহলে বার্ধক্যকে এরা বিলম্বিত করে দেয়। মানে এই যে হলুদ পাতাটা এত তাড়াতাড়ি যে হলুদ হয়ে গেল, সেটা আর ধীরে ধীরে হলুদ হবে।
পরবর্তীকালে ফলটা তাড়াতাড়ি কিসে পরিণত হয়ে যাচ্ছে, ফলটা তাড়াতাড়ি পচে যাচ্ছে না, বার্ধক্য বিলম্বিত হচ্ছে, ফুলটা ঝিমিয়ে পড়ছে না, ফুলটা ফুলের মতো থাকছে। কেন? কারণ সতেজ রাখার জন্য, বার্ধক্যকে বিলম্বিত করার জন্য, যাতে বুড়ো তাড়াতাড়ি না হয়ে যায়, আমরা কি প্রয়োগ করেছি? আমরা সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করেছি, যার ফলে জরা বা বার্ধক্যটা সম্পূর্ণ বিলম্বিত হয়ে গেছে। লেটে এখন আসবে, এখন পুরো চাঙ্গা বুক বাজিয়ে ঘুরে বেড়াবে বাজারে। তারপরে চলে আয় অগ্রস্থ প্রকটতা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রমুকুলের বৃদ্ধিটাকে রোধ করে অন্যান্য পার্শ্বিক যে কাক্ষিক মুকুলগুলো রয়েছে, সেই কাক্ষিক মুকুলগুলোর বৃদ্ধি ঘটাতে কিন্তু এরা সাহায্য করে থাকে এবং অগ্রস্থ প্রকটতা রোধে সাহায্য করে। অগ্রস্থ প্রকটতাকে যদি রোধ না করে, তাহলে কিন্তু কোনো উদ্ভিদ কোনোদিনই আশেপাশে বাড়তে পারবে না। আশেপাশে বাড়া মানে হলো শাখা প্রশাখা বাড়তে পারবে না, তাদের প্রস্থে বাড়তে পারবে না, কোনোভাবেই তাদের বাড়া সম্ভব নয়। সেই জন্য সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের অগ্রস্থ প্রকটতাকে রোধ করে উদ্ভিদের কাক্ষিক মুকুল বা পার্শ্বিক মুকুলের বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। আর লাস্ট যেটা আমরা আজকে দেখবো সেটা হলো রিচমন্ড ল্যান্ড প্রভাব। সেটা কি? সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হলো বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যান্ড পরীক্ষা করে দেখিয়ে দিয়েছিলেন যে আমরা যদি কোনো পাতাকে এমনি এমনি রেখে দিই ছিন্ন করে, তাহলে সেই পাতাটা তাড়াতাড়ি জড়ার মাধ্যমে বার্ধক্য দ্বারা বার্ধক্য দ্বারা সেটা শুকিয়ে যাচ্ছে। কিন্তু একইভাবে একই গাছের পাতা যদি ছেড়ে আমরা যদি তার উপর সাইটোকাইনিন স্প্রে করি, তাহলে দেখা যাচ্ছে যে সেই পাতাগুলোর প্রোটিন এবং ক্লোরোফিল ধ্বংসপ্রাপ্ত, নষ্ট হয় না এবং পাতার বার্ধক্যটা ধীরে বিলম্বিত হয়ে যায়। এবং এই প্রভাবটা কি বলা হয়েছিল? রিচমন্ড ল্যান্ড প্রভাব। যেখানে একদিকে সাইটোকাইনিনের উপরে আমরা কোনো ধরনের স্প্রে করিনি, আর একদিকে আমরা সাইটোকাইনিন স্প্রে করেছি, যার ফলে বার্ধক্যটা বিলম্বিত হয়ে গিয়ে উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জড়াটা বিলম্বিত হয়ে গেছে। এই হলো ঘটনা। এবারে বল কোথায় সমস্যা? যা পড়িয়ে দিয়েছি তার বাইরে একটা সিঙ্গেল প্রশ্ন তোদের জিজ্ঞাসা করবে না, এটুকু আমি দাবি করে বলে যেতে পারি। কারণ আমি এত বছর ধরে পড়াচ্ছি, এত আমার জ্ঞান অবভিয়াসলি হয়ে গেছে, এতটুকু আমার সাবজেক্টে আমি দাবি করে বলতে পারি তোরা সেকেন্ড সাবজেক্টে হাতে নাতে প্রমাণ পেয়েছিস যে যেভাবে পড়িয়ে দিয়েছি, যেভাবে তোদের পড়িয়ে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন যায়নি। সেই জন্য মাথা ফাটাফাটি করে এ বন্ধু ওই পড়ছে, ওটা বন্ধু ওটা পড়ছে না, ওই বন্ধুকে আমার ভিডিও দেখে বলো ভাই এটা পড়, তুই এটা পড়। কেন? কারণ এই ভিডিওটাই প্রপার মাধ্যমিকের জন্য একদম আইডিয়াল। যা পড়িয়ে দিয়েছি তার বাইরে আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না, কিচ্ছু আসবেও না। তোরা নিশ্চিন্তে কাঁথা কম্বল মুড়ি দিয়ে টেনে ঘুমিয়ে পড়। এই ভিডিওটা তোদের ব্রহ্মাস্ত্র, তোদের ব্রহ্মাস্ত্র। কেন? কারণ এই ভিডিওটা দেখার পর আর একটা প্রশ্ন তোদের মার যাবে না, পুরো একা তোরা একা হাতে কাঁপিয়ে দিয়ে আসবি পরীক্ষার হল। এটুকু মাথায় রেখে দিবি। এবং যারা চ্যানেলে নতুন আছিস তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আরো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে প্রচুর পরিমাণে বন্ধুরা সবাই উপকৃত হতে পারে। কারণ আমার একটাই প্রচেষ্টা, সবার মধ্যে প্রচুর পরিমাণে জীবন বিজ্ঞানকে ভালোবাসার একটা সাবজেক্ট করে তোলা। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে দাদা, কারণ তোমাদের কাছ থেকে পাওয়া সেটাই আমার একমাত্র ভালোবাসা। কারণ সম্পূর্ণটাই ফ্রি, সম্পূর্ণটাই অনলাইনে, কেউই আমরা কাউকে সামনাসামনি দেখতে পাই না। মানে তোমাদের কাছ থেকে দাদা হিসেবে আমার একটাই চাওয়া, সেটা হলো প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, প্রচুর সাবস্ক্রাইব করে দিও। এবং আজকের মতো তাহলে টাটা, সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, টাটা।